এবং আপনারা সকলে কেমন আছেন একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 68 হচ্ছে 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তো জি আলহামদুলিল্লাহ, আমি আছি আপনাদের দয়ায় অনেক ভালো। তো এই যে বিগত ক্লাসে আমি আপনাদেরকে বলছি, অর্থাৎ বিগত 11 নম্বর ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে আজকে ক্লাস থেকে কিন্তু কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও আমি নিজে প্রদান করব না, এবং সকলের সুবিধার্থে বিগত ক্লাসে আমি 4 জনকে দায়িত্ব দিছি, যারা আশা করি আপনারা আজ থেকে রেকর্ড ভিডিওগুলো করার দায়িত্ব আপনারা নেবেন এবং রেকর্ড ভিডিওগুলো করে গুগল ড্রাইভে আপলোড করে সেটা গুগল ড্রাইভে ক্লাস নাম্বার দিবেন, যে ক্লাস নাম্বার কত, যেমন এটা হচ্ছে 12 নম্বর ক্লাস, ক্লাস নং 12 এটা দিবেন। দেওয়ার পর গুগল ড্রাইভের লিঙ্কটা অ্যাক্সেস অল করে দিয়ে আগামীকাল সকালে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা খুলে দিব, তখন সেখানে আপনারা ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে একে অপরকে এটা হেল্প হবে। তো এই ব্যাচে টোটাল স্টুডেন্ট হচ্ছে 225 জন। 225 জন স্টুডেন্টের মধ্যে এখন বর্তমানে উপস্থিত আছে 100 জন। তার মানে আরো 125 জন স্টুডেন্ট, মানে 50% স্টুডেন্ট এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো এই জন্য আসলে আমরা রেকর্ড ভিডিওগুলো দিতে চাই না, কারণ রেকর্ড ভিডিও যদি দেওয়া হয় তাহলে অনেকে মনে করে রেকর্ড ভিডিও তো স্যার দিবেই, রেকর্ড ভিডিওটা আমি যে কোনো এক সময় দেখে নিয়ে কমপ্লিট করে রাখবো হোমওয়ার্কটা। এই জন্য আমরা কিন্তু ওই রেকর্ড ভিডিওগুলো আমরা দেই না। তো অবশ্যই যদি আমি দেখি যে উপস্থিতি অনেক কম হচ্ছে, তবে কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও, এখন যেহেতু দায়িত্ব আমি দিছি 4-5 জনকে, এই 4 জনকে বলবো যে আপনার রেকর্ড ভিডিওগুলো করে নিজের কাছে রাখবেন, কাউকে শেয়ার করার দরকার নেই। কারণ যার প্রয়োজন সে কষ্ট করে ক্লাস করবে, হোমওয়ার্ক কমপ্লিট করবে, এখান থেকে ভালো কিছু করবে। যার ওইভাবে ক্লাস করবে না, তাহলে হোমওয়ার্কও কমপ্লিট করবে না, সেক্ষেত্রে এখান থেকে ভালো কিছু করাও সম্ভব নয়। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। আজকে কিন্তু আমি কোনো ধরনের কোনো রেকর্ড ভিডিও আপনাদেরকে প্রদান করব না। ওকে। তো আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 68 হচ্ছে 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 12 নম্বর ক্লাসে আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করার আগে বিগত ক্লাসে আমি যে পর্যন্ত আলোচনা করছি, অর্থাৎ রাশিয়ান সাইট নিয়ে আমি আপনাদেরকে দেখাইছি, এবং রাশিয়ান সাইট অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনি কাজগুলো করবেন, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি একটা অ্যাড নেটওয়ার্ক আমি আপনাদেরকে তৈরি করতে বলছি। তো আপনারা কি সকলে এই পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? বিগত ক্লাসে হোমওয়ার্ক গুলো কি আপনারা সকলে কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। বিগত ক্লাসে যে হোমওয়ার্ক গুলো আপনারা কমপ্লিট করতে আমি বলছি, আপনারা কি সকলে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপারলি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছে এবং কতজন করেনি। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক কমপ্লিট করিনি। তো যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন স্টুডেন্ট হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন। এখন থেকে প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক অ্যাডভান্স হবে। বিগত 11টা ক্লাসে যেটা শিখছেন, এখন পরবর্তী ক্লাসগুলোতে যেগুলো শিখবেন আগের ক্লাসের থেকে এগুলো সব থেকে বেশি অ্যাডভান্স, এবং ক্লাসগুলো একটু একটু করে লং হবে। কাজেই আপনি এই ক্লাসগুলো যদি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো না করেন, যদি আপনি মনোযোগী না থাকেন ক্লাসে, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি বিগত ক্লাস করে কোনো লাভ হবে না, অর্থাৎ এখান থেকে ভালো কিছু করা কোনোভাবেই সম্ভব নয় যদি আপনি মনোযোগী না হন তাহলে। আর অবশ্যই এখন থেকে প্রত্যেকটা ক্লাস অনেক অ্যাডভান্স হবে। তো যাই হোক, এখন মূলত আমরা এখন মেইন টপিক নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে আমাদের ব্যাচ নাম্বার 68 হচ্ছে 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা যে অ্যাড্রেসটা, যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছি, এই অ্যাড অ্যাকাউন্টের কোন ফাংশনটার নাম কি, কোনটা দিয়ে কি করে, এবং আমরা আমাদের ওয়েবসাইটটা কিভাবে আমাদের এই অ্যাড্রেসটা বা অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করব, কিভাবে অ্যাডগুলো আমরা অ্যাক্টিভ করব আমাদের ওয়েবসাইটে, একই সঙ্গে ওয়েবসাইটে অ্যাডগুলো আপনি কোন ধরনের অ্যাড বসাবেন, কোন ধরনের অ্যাড বসানো যাবে না, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি আলোচনা করব। কাজেই আজকের ক্লাসটি কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট। আর আজকের ক্লাসে যা কিছু শেখাবো, আপনি যদি আগামী ক্লাসে গিয়ে আমাকে বলেন বুঝতে পারিনি আমাকে বুঝাই দেন, তাহলে কিন্তু আমি বুঝাই দিব না, কারণ আজকের ক্লাসে আমি দরকার পড়লে 1000 বার একটা কথা বলবো,
কিন্তু দিন শেষে বুঝতে হবে। কারণ আমি এই কারণে পরবর্তী ক্লাসে এগুলো বুঝাবো না, কারণ পরবর্তী ক্লাসের টপিকেই বুঝাবো নাকি এই টপিকেই বুঝাবো। দেখা যাবে এই ফ্রি কোর্সটা 22 থেকে 23 দিনের জায়গায় 10 বছর হয়েছে, তারপরও শেষ হয়নি। এই জন্য অবশ্যই যারা লাস্ট জার্নি পর্যন্ত এই কোর্সে টিকে থাকবে, সে এখান থেকে ভালো কিছু করবে। যে টিকে থাকবে না, সে ভালো কিছু করবে না, একেবারে নর্মাল বিষয়। আর আমাদের এতগুলো স্টুডেন্টেরও দরকার নাই। এখান থেকে যারা কষ্ট করে লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে, তাদেরকেই আমাদের দরকার। তো যাই হোক, এখন মূলত আমরা মেইন টপিক হবে ক্রোম ব্রাউজার। অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই ক্রোম ব্রাউজারে এখানে এসে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমরা গুগলে গিয়ে সার্চ করব। আমি আবারও বলতেছি আপনাদেরকে যে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ঠিক আছে? ক্রোম হচ্ছে গুগলের একটা ব্রাউজিং সিস্টেম, যেখানে সব ধরনের ফিচার আমরা পেয়ে যাব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবো arresta.com, ADSTERRA, arresta.com। এই arresta.com দিয়ে আমরা সার্চ করলাম। ঠিক আছে? বিগত ক্লাসে এই arresta অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় এটা আমরা বিগত ক্লাসে শিখছি। একই সঙ্গে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে অলরেডি, আমরা এখন এই অ্যাকাউন্টটা কিভাবে লগ ইন করবো এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো দেখেন, এখানে আমরা arresta অ্যাকাউন্টটা লগ ইন করার পর, মানে arresta.com দিয়ে আমরা সার্চ করলাম, একেবারে নর্মাল বিষয় যে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন arresta.com। তো arresta.com দিয়ে সার্চ করার পর এটা হচ্ছে arresta অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। এই যে এটা হচ্ছে arresta অফিসিয়াল ওয়েবসাইট ইন্টারফেস। তো এখান থেকে যেহেতু বিগত ক্লাসে কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে, এই সকল বিষয়গুলো আমি আলোচনা করছি, পাশাপাশি একটা ভিডিও রেকর্ডও দিয়ে দিছি। তো আশা করি আপনারা সকলে arresta অ্যাকাউন্টটা তৈরি করছেন, অর্থাৎ সাইন আপ বাটনে ক্লিক করে পাবলিশার অ্যাকাউন্টটা তৈরি করছেন। এবং সকলের সুবিধার্থে কিন্তু আমি এই arresta অফিসিয়াল লিংকটাও আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। তো যাই হোক, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়েছে, কি বললাম, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়েছে, আমরা এখন কি করব, আমরা হচ্ছে লগ ইন করবো। এই যে লগ ইন নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, তাহলে আমি কি বললাম যে ক্রোম ব্রাউজারে গিয়ে ADSTERRA arresta.com দিয়ে সার্চ করার পর এটা arresta অফিসিয়াল ওয়েবসাইট, যেহেতু আমরা বিগত ক্লাসে স্যার অ্যাকাউন্টটা তৈরি করছি, এখন আমরা এই অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো লগ ইন করার জন্য কি করতে হবে, এই যে দেখেন লগ ইন নামে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই বাটনের বাম পাশে লগ ইন নামে আমরা একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। এই লগইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই লগইন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার, অ্যাজ এ পাবলিশার। ঠিক আছে? তো এখান থেকে যেহেতু আমরা এখানে কাজ করার জন্য আসছি, এই জন্য আমরা পাবলিশার হিসেবে কাজ করব। যদি আপনি এখানে কাজ দেওয়ার জন্য আসেন, তখন আপনাকে বলা হবে অ্যাডভার্টাইজার। যেহেতু আমরা এখানে কাজ করার জন্য আসছি, এই জন্য আমাদেরকে বলা হবে পাবলিশার। এই যে অ্যাজ এ পাবলিশার নামে যে ফাংশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাজ এ পাবলিশার অপশনটাতে আমরা ক্লিক করে দিব। অ্যাজ এ পাবলিশার অপশনটাতে ক্লিক করার পর আপনি জিমেইল এবং ইউজার আইডিটা দিয়ে বা জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। এই যে এটা হচ্ছে আমাদের অ্যারেস্টা অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। এটা কোন অ্যাকাউন্ট? এইটা হচ্ছে আমাদের অ্যারেস্টা অ্যাড নেটওয়ার্ক বা অ্যারেস্টা অ্যাকাউন্ট। এই অ্যারেস্টা অ্যাকাউন্টের এই ফাংশনগুলো সম্পর্কে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা অবশ্যই আপনারা কিন্তু ক্রোম ব্রাউজার ইউজ করবেন, কারণ ক্রোম ব্রাউজার ইউজ করলে আপনি এই ফাংশনগুলো ভালোভাবে দেখতে পারবেন, যেহেতু এটা একটা গুগলের ব্রাউজিং সিস্টেম। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে বাম পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে বা তীর চিহ্ন আছে, সেখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। কি কি ফাংশন? ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, ডিরেক্ট লিংক, ওয়েবসাইট, রেফারেল, এপিআই, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট সাপোর্ট, ফ্রিবিজ এন্ড বোনাসেস। এখানে অনেকগুলো ফাংশন আছে। তো প্রত্যেকটা ফাংশন গুলো নিয়ে তো আমরা আলোচনা করব। এই যে বাম পাশে আমার লক্ষ্য করুন মাউস বারটা, আপনি আপনার অ্যারেস্টা অ্যাকাউন্টে বাম পাশে তীর চিহ্ন অপশনটাতে ক্লিক করলে মেনু বার গুলো আপনি পাবেন। ঠিক আছে? তো এই প্রত্যেকটা ফাংশন, এখানে 8 থেকে 10টার মতন ফাংশন আছে। তো প্রত্যেকটা ফাংশন গুলো নিয়ে আমি আজকের ক্লাসে আপনাদের সঙ্গে আলোচনা করব। কারণ এই অ্যারেস্টা অ্যাকাউন্টে বা আপনি যে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করলেন, এই অ্যাকাউন্টের কোন ফাংশনটার কাজটা কি, কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, এই জিনিসগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু হবে না। তো যাই হোক, এখান থেকে দেখেন বাম পাশে অনেকগুলো আমরা ফাংশন দেখতে পাচ্ছি, যেখানে লেখা আছে ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, ডিরেক্ট লিংক, ওয়েবসাইট, রেফারেল, এপিআই, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট সাপোর্ট, ফ্রিবিজ এন্ড বোনাসেস। এখানে অনেক ফাংশন আছে।
তো আজকের ক্লাসে আমরা এই ড্যাশবোর্ডটা নিয়ে প্রথমে কথা বলবো। এই ড্যাশবোর্ড অপশনটাতে আমরা ক্লিক করি। তো দেখেন ড্যাশবোর্ডটার আসলে কাজটা কি। ড্যাশবোর্ড মূলত কাইন্ড অফ একটা নোটিশ বোর্ডের মতন, ঠিক আছে। এখানে অ্যারেস্ট্রা অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো দেওয়া হয়, যেটা আপনি এখানে দেখতে পারবেন। অ্যারেস্ট্রা অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো দিয়ে থাকে আপডেটের মাধ্যমে, সেই নোটিশগুলো কিন্তু আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। দেখেন কত তারিখে নোটিশটা প্রকাশ করা হয়েছে, সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তারিখ, মাস এবং সাল, কত সালে কত তারিখে দিছে, সকল বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো। অর্থাৎ এই ড্যাশবোর্ডে যে নোটিশগুলো, এগুলো যারা পৃথিবীতে অ্যারেস্ট অ্যাকাউন্ট ইউজ করে তারা কিন্তু সকলেই দেখতে পারবে। ক্লিয়ার? তো এখন এই যে দেখেন এখানে আমরা হচ্ছে একেবারে সহজ কথায় ড্যাশবোর্ডের কাজটা হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ড। অর্থাৎ নোটিশ বোর্ডে মানুষ কি করে বলেন, সকলে মেসেজে বলুন যে নোটিশ বোর্ডে মানুষ কি করে। নোটিশ বোর্ডে মানুষ নোটিশ পড়ে, তাই না? নোটিশ বোর্ডে মানুষ কি করে, মেসেজে বলুন সকলেই। নোটিশ বোর্ডে মানুষ কি করে? নোটিশ বোর্ডে মানুষ হচ্ছে নোটিশ পড়ে। তো অবশ্যই আপনারা ফার্স্ট রেসপন্স করবেন। ফার্স্ট রেসপন্স না করলে আপনাদের নিজেদের ক্ষতি। না হলে আমি একটা কথা একবার বলেই কিন্তু শেষ করে দিব, এত বুঝাবো না। যদি আপনি নিজে বোঝার চেষ্টা না করেন তাহলে আমার দরকার নাই এত বোঝানো, তাও আবার এই ফ্রি করছে। আশা করি আমার কথাগুলো বোঝাতে পারছি। ফার্স্ট রেসপন্স করবেন, তাহলে নিজের ভালোর জন্য আপনি বুঝতে পারবেন। পরবর্তীতে গিয়ে বলবেন স্যার এটা হয়নি, স্যার ওইটা হয়নি, স্যার এটা হয়নি, সেটা হয়নি, অনেক সমস্যা হবে যদি এখন না ভালোভাবে না বুঝেন তাহলে। ওকে, তো এই যে ড্যাশবোর্ড যে আছে, এই ড্যাশবোর্ডটা হচ্ছে নোটিশ বোর্ডের মতন। অর্থাৎ অ্যাড্রেসটাতে ড্যাশবোর্ড মানে হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে মানুষ যেরকম নোটিশ পড়ে, সেরকম অ্যাড্রেসটার ড্যাশবোর্ডে আপনি অ্যাড্রেসটার অফিসিয়াল নোটিশগুলো দেখতে পারবেন। ক্লিয়ার? তো কবে কত তারিখে নোটিশগুলো প্রকাশ করা হয়েছে, সমস্ত বিষয়গুলো লেখা আছে। তো যাই হোক, একেবারে সহজ কথায় ড্যাশবোর্ড স্যার হচ্ছে একটা কাইন্ড অফ নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডের মতন, নোটিশ বোর্ডে মানুষ যেরকম নোটিশ পড়ার জন্য যায়, তো সেই ক্ষেত্রে অ্যাডেস্টার ড্যাশবোর্ডটাও নোটিশ বোর্ডের মতন। অ্যাডেস্টার অফিসিয়াল ভাবে যে নোটিশগুলো প্রকাশ করে থাকে সেগুলো স্যার আমরা এখানে দেখতে পারবো। বাস, তারপর আমরা আরো যে বিষয়টা দেখবো, স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স এর আসলে কাজটা কি। স্ট্যাটিক্স অপশনটাতে ক্লিক করার পর স্ট্যাটিক্স কি, কোন ফাংশনে ক্লিক করবেন, স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স ফাংশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কিরকম আর্নিং হয়েছে, আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসছে, কতজন অ্যাড গুলো দেখছে, এই অ্যাড গুলো দেখার বিনিময়ে আপনার কত ডলার আর্নিং হয়েছে, এই সকল বিষয়গুলো কিন্তু স্ট্যাটিক্স অপশনে আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? মানে আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আপনার ওই অ্যাড গুলো দেখছে, ভিজিট করছে, এই অ্যাড গুলো দেখার বিনিময়ে আপনি কত ডলার টোটাল আর্নিং করলেন, কত তারিখে করছেন, তারপর কত সালে করছেন, কোন সময়ে করছেন, সকল বিষয়গুলো আপনি এই স্ট্যাটিক্স ফাংশনে এসে দেখতে পারবেন। ক্লিয়ার? তারপর আরো যে ফাংশনটা ডিরেক্ট লিংক, তো ডিরেক্ট লিংকটা একটু নিয়ে পরে কথা বলবো। ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা নিয়েও একটু পরে কথা বলবো। তো রেফারেলটা নিয়ে একটু কথা বলি। তো দেখেন এখানে রেফারেল অপশনটাতে ক্লিক করলে আমরা এখান থেকে একটা রেফারেল লিংক পাবো। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা রেফারেল লিংক পাচ্ছি। তো রেফারেলের আসলে কাজটা কি? Refer new publisher to Adstar network and earn 5% of their revenue lifetime. The more people you refer, the more income you get. অর্থাৎ এখানে হচ্ছে রেফারেলের যে বিষয়, একটা রেফারেল হতে আপনার এই লিঙ্কে ওই ব্যক্তি যত ডলার ইনকাম করবে সেখান থেকে 5% কমিশন আপনি পাবেন। ক্লিয়ার? কি বল, যে আপনার এই রেফারেল লিঙ্কটা মনে করেন আপনি একজন বন্ধুকে দিবেন, ওই বন্ধু ওই রেফারেল লিঙ্কটাতে ক্লিক করে অ্যারেস্টা অ্যাকাউন্টটা তৈরি করলো। অ্যারেস্টা অ্যাকাউন্টটা তৈরি করার পরবর্তীতে ওই অ্যারেস্টা অ্যাকাউন্টে যে ডলারে উনি আর্নিং করুক না কেন, ওই ডলারটা মানে ওই ওখান থেকে আপনি 5% করে কমিশন পাবেন। মনে করেন আপনার বন্ধু যদি $100 ইনকাম করে, কি বললাম, আপনার বন্ধু যদি $100 ইনকাম করে তাহলে ওখান থেকে 5% কমিশন আপনি পাবেন। ঠিক আছে? $100 থেকে 5% কমিশন আপনাকে অ্যারেস্টার কোম্পানি দিবে। তো এটাই আর কি রেফারেল কমিশন। তবে আপনার বন্ধু $100 ইনকাম করছে, ওই $100 থেকে যে 5% কেটে নিয়ে আপনাকে দিবে বিষয়টা এমন নয়। আপনার বন্ধু যত ডলার ইনকাম করছে সেটা তো উনি পাবেই, পাশাপাশি এক্সট্রা হিসাবে ওনার ডলারের বা ওনার আর্নিং এর উপরে 5% কমিশন আপনাকে দিবে। এটাই হচ্ছে রেফারেল লিংকের একটা বিষয় বা রেফারেলের কাজ। ঠিক আছে? তো এটা আর কি, যদি আপনি চান করতে পারবেন। তারপর এখান থেকে আমরা আরো যে বিষয়টা এপিআই, কি লেখা, এপিআই। তো এপিআই টোকেন, দেখেন লেখা আছে কারেন্ট এপিআই কি টোকেন।
তো এপিআই এটা মূলত একটা কি, এপিআই কি, যেটা একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে যখন আমরা কথা বলবো তখন এটা বুঝতে পারবো। আপাতত এতটুকু মনে রাখেন, এপিআই মূলত একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের মতন, অর্থাৎ এটা এপিআই কির মাধ্যমে বিভিন্ন ধরনের লিংক আপডেট হয় বা বিভিন্ন ধরনের জিনিসগুলো যুক্ত হয়। ঠিক আছে, এটা জাস্ট আপনি মনে রাখুন, তাহলেই হবে। পরবর্তী ক্লাসগুলোতে আমাদের এপিআই কি অনেক বড় চ্যাপ্টার আসবে, ঠিক আছে, তখন আমরা আরো ইন ডিটেলে বুঝতে পারবো। আপাতত জাস্ট মনে রাখুন যে এপিআই স্যার এখানে অ্যাডকম্বোরও এপিআই কি আছে, তারপর অন্য অন্য আরো অনেক অ্যাকাউন্টের এপিআই কি আছে। এই এপিআই কি মূলত একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড বিষয়ে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, তারপর আরো যে বিষয়টা সেটা হচ্ছে প্রোফাইল। এই যে এই আলোচনাতে ক্লিক করে প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে চলে আসছে পার্সোনাল ইনফরমেশন। তো আপনি এখান থেকে ইউজার নেম এবং জিমেল যেটা দিচ্ছেন সেটা এখানে দেখতে পারবেন। তবে অবশ্যই আপনি ইউজার নেম এবং জিমেল কিন্তু কখনো পরিবর্তন করতে পারবেন না। যদি আপনি চান যে আপনি অ্যারেস্ট অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন সেটাও করতে পারবেন। তারপর এখানে মেসেঞ্জার নাকি ফেসবুক দিয়েছেন সেটারও আপনি কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন। ক্লিয়ার? তারপর দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভ সিজন। কি লেখা আছে? অ্যাক্টিভ সিজন লেখা আছে। অর্থাৎ এখানে লেখা আছে ক্রোম, মানে অ্যাক্টিভ সিজন বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার ইয়ারেস্টা অ্যাকাউন্টটা কত তারিখে, কত ডেটে, কত সময়ে, কত সেকেন্ডে লগ ইন হয়েছে, কোন ডিভাইসে লগ ইন হয়েছে, তারপর হচ্ছে কোন আইপি তে লগ ইন হয়েছে, কোন লোকেশনে লগ ইন হয়েছে, এ টু জেড সকল বিষয়গুলো এখানে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই প্রোফাইলের নিচে অ্যাক্টিভ সিজন আমরা দেখতে পারবো কি, যে আপনার অ্যারেস্টা অ্যাকাউন্টটা কত তারিখে, কত মিনিটে হচ্ছে লগ ইন হয়েছে, কত সালে হয়েছে, তারপর হচ্ছে কোন ব্রাউজারে হয়েছে বা কোন ডিভাইস দিয়ে লগ ইন হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে কোন আইপি তে হয়েছে, তারপর কোন জায়গায় লোকেশন। ঠিক আছে, কোথা থেকে লোকেশন মানে অ্যাকাউন্টটা লগ ইন করা হয়েছে, এ টু জেড সমস্ত ইনফরমেশন গুলো জানতে পারবেন। যেমন এখানে এই যে তারিখ লেখা আছে, ডেট লেখা আছে, সময়ও লেখা আছে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউজার এন্ড ওএস, অর্থাৎ ক্রোম ব্রাউজার। আমি এটা ক্রোম ব্রাউজারে লগ ইন করছিলাম, এবং উইন্ডোজ, উইন্ডোজ মানে কম্পিউটারে লগ ইন করছি। আইপি অ্যাড্রেস হচ্ছে এই যে এটা আমার হচ্ছে আইপি অ্যাড্রেস। তারপর লোকেশন কোথায়, বাংলাদেশ ঢাকা। ঠিক আছে, তো আমি ঢাকাতে থাকি এই জন্য ঢাকা লোকেশন দেখাচ্ছে। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তো এখন আপনারা আশা করি কথা বুঝতে পারছেন যে আপনি এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে নাম, তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং মেসেঞ্জার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়ে। এবং অ্যাক্টিভ সিজনে এসে দেখতে পারবেন আপনার এই অ্যাকাউন্টটা কেউ লগ ইন করছে কিনা, লগ ইন করলে সে কোথা থেকে করছে, কোন ডিভাইস দিয়ে করছে, কোন ব্রাউজার দিয়ে করছে, তার আইপি কি, তার লোকেশন কি, সকল বিষয়গুলো আপনি দেখতে পারবেন। ক্লিয়ার? তো তারপর আমরা আরো যে বিষয়টা এখান থেকে আলোচনা করব সেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। তো পেমেন্ট ইনফরমেশন এবং পেমেন্টস দুইটা একই বিষয়। তো যখন এখানে আমরা পেমেন্ট সিস্টেম গেটওয়ে মেথড নিয়ে কথা বলবো, পরবর্তীতে যখন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে কথা বলবো, অর্থাৎ পরবর্তী ক্লাসগুলোতে আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে যখন আমরা কথা বলবো, সেখানে আপনি অ্যারেস্টার টাকা কিভাবে উইথড্র করবেন, তারপর রাশিয়ান মার্কেট প্লেসের টাকা কিভাবে উইথড্র করবেন, অ্যাডকম মার্কেট প্লেসের টাকা কিভাবে উইথড্র করবেন, এই সকল বিষয়গুলো যখন আমি আপনাদেরকে শেখাবো তখন আপনি এটা বুঝতে পারবেন। ঠিক আছে, আপাতত পেমেন্ট ইনফরমেশন মানে এখানে এসে আপনাকে পেমেন্ট ইনফরমেশন গুলো দিয়ে পেমেন্ট উইথড্র করতে হবে। তবে এটা আমাদের আলাদা টপিকেই আছে, এই কোর্সের আলাদা টপিকে আছে যেখানে কি আমরা আলোচনা করব। ক্লিয়ার? তারপর এখান থেকে সাপোর্ট দেখতে পাচ্ছেন, সাপোর্ট নামে একটা ফাংশন। এই সাপোর্ট অপশনটাতে যখন আমরা ক্লিক করব, সাপোর্ট মানে হচ্ছে অ্যাডেস্টাতে আপনার কোনো ধরনের কোনো যদি সমস্যা হয় কাজ করতে, তাহলে আপনি চাইলে অ্যাডেস্টার সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন এবং তাদের হেল্প সাপোর্টে আপনি কাজ মানে হেল্প নিতে পারবেন। ঠিক আছে, এছাড়া আপনি তো স্কাইলাইনের মাধ্যমেও সাপোর্ট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এটাই আর কি সাপোর্টের বিষয়। তো এই পর্যন্ত কি সকলে বুঝতে পারছেন যে কোন ফাংশনটার নাম কি? ড্যাশবোর্ড, কাইন্ড অফ নোটিশ বোর্ড একটাকে বোঝায়, স্ট্যাটিক্স আপনার এই অ্যাকাউন্টে কজন ব্যক্তি আসলো না আসলো, কত ইনকাম হইলো, এই জিনিসটা স্ট্যাটিক্স অপশনে দেখতে পারবেন। রেফারেল করলে 5% আপনি বোনাস পাবেন। এপিআই এটা মূলত একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড, যেটা পরে আলোচনা করব। প্রোফাইলে এসে আপনি কি কি পরিবর্তন করতে পারবেন, কোন ডিভাইস থেকে লগ ইন হয়েছে, এ টু জেড সকল বিষয়গুলো আপনি দেখতে পারবেন। পাশাপাশি পেমেন্ট ইনফরমেশন এবং পেমেন্টস আমি কি বললাম, পরবর্তীতে আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড নিয়ে আলাদা টপিকেই আছে, আলাদা ক্লাসে আছে, সেখানে আমরা এই বিষয়টা আলোচনা করব। ক্লিয়ার? পাশাপাশি সাপোর্টের কথা কি বললাম, যে অ্যারেস্টা থেকে আপনি চাইলে সাপোর্ট নিতে পারবেন, অর্থাৎ আপনার কোনো ধরনের কোনো সমস্যা হলে অ্যারেস্টা অ্যাকাউন্টে
আপনি সে সম্পর্কিত বিষয়গুলো আপনি অ্যাডস্টার কোম্পানির মাধ্যমে কথা বলতে পারবেন সাপোর্ট টিমের সঙ্গে। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই ফাংশন গুলো অবশ্যই আমাদের অবশ্যই জানা জরুরি, কারণ আপনি যখন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, এই অ্যাড অ্যাকাউন্টটা মেইনটেইন কিভাবে করতে হবে সেটাও তো আপনাকে বুঝতে হবে, তাই না? কি বললাম? আপনি এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন, তো এই অ্যাড অ্যাকাউন্টটা আপনি কোথায় কি করবেন এই সকল বিষয়গুলোও কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এইটাই আর কি বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা আরো যে বিষয়টা এখানে দেখব, দেখেন, আহ এখান থেকে মেইন যে বিষয়টা ওয়েবসাইট। ক্লিয়ার? এখান থেকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট অপশনটাতে আমরা ক্লিক করব। তো আপনার অ্যারেস্টা অ্যাকাউন্টে এসে এই ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করবেন। দেখেন, এই অ্যারেস্টা অ্যাকাউন্ট একেবারে সহজ কথায়, অ্যারেস্টা অ্যাকাউন্টে লগ ইন করার পর ওয়েবসাইট নামে যে একটা ফাংশন আছে, যে বামে কি লেখা ওয়েবসাইট, এই ওয়েবসাইট ফাংশনটাতে আপনারা ক্লিক করবেন। এই ওয়েবসাইট ফাংশনটাতে ক্লিক করার পর আপনার সামনে যে এই ধরনের ইন্টারফেস আসবে, আমার স্ক্রিনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে লেখা আছে 3 স্টেপ টু মনিটাইজ ইওর ওয়েবসাইট। 3টে স্টেপের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবেন। ক্লিয়ার? কি লেখা? যে এই অ্যারেস্টা অ্যাকাউন্টের মাধ্যমে বা এই অ্যারেস্টা অ্যাকাউন্টে 3টে স্টেপের মাধ্যমে আপনার ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবেন, অর্থাৎ অ্যাড গুলো যুক্ত করতে পারবেন। তো কোন কোন স্টেপ? নাম্বার 1 স্টেপ হচ্ছে অ্যাড ইওর ওয়েবসাইট। আপনাকে প্রথমে অ্যারেস্টার সঙ্গে আপনার ওয়েবসাইটটা যুক্ত করতে হবে, অ্যাড করতে হবে। তারপর 2 নাম্বার স্টেপ ক্রিয়েট অ্যাড ইউনিট, তারপর আপনাকে অ্যাড ইউনিট তৈরি করতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার স্টেপটা কি, যে কপি অ্যান্ড ইমবেড কোড, অর্থাৎ আপনাকে এখানে থেকে কিছু এইচটিএমএল কোড কপি করতে হবে। ক্লিয়ার? মানে এই ওয়েবসাইট অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে স্যার আমরা 3টে স্টেপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো। 1 নাম্বার স্টেপ স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড ইওর ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা এখানে কিভাবে অ্যাড করব সেইটা। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাড ইউনিট, অর্থাৎ এখান থেকে অ্যাড ইউনিট তৈরি করতে হবে। তারপর আরো যে বিষয়টা আমরা শিখলাম যে কপি অ্যান্ড ইমবেড কোড, অর্থাৎ অ্যাড ইউনিট তৈরি করার পর ওখান থেকে এইচটিএমএল গুলো কিভাবে আপনি কপি করে ইমবেড কোড করবেন, এই বিষয়টা। তো 3টে স্টেপের মাধ্যমে আমরা মনিটাইজেশন করব, ঠিক আছে? তো তাহলে এখান থেকে প্রথম স্টেপটা কি ছিল? অ্যাড ইওর ওয়েবসাইট। আমাদেরকে আগে যুক্ত করতে হবে আমাদের ওয়েবসাইটটা। তবে আরেকটা কথা বলে রাখি, যেটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। অ্যাডেস্টা অ্যাকাউন্টে একটা ওয়েবসাইটে যদি আপনি অ্যাড অ্যাক্টিভ করেন, সেকেন্ড টাইম ওই অ্যাডেস্টা ওই ওয়েবসাইটে কিন্তু আপনি আর কোনো অ্যাডেস্টা অ্যাকাউন্টে অ্যাড অ্যাক্টিভ করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে একটা ওয়েবসাইটে যদি আপনি অ্যাড রান করেন অ্যাডস্টার মাধ্যমে, পরবর্তীতে ওই ওয়েবসাইটটা দিয়ে কিন্তু কোনো অ্যাডস্টার অ্যাকাউন্টে কোনো ধরনের অ্যাড অ্যাক্টিভ করতে পারবেন না। তার মানে একটা ওয়েবসাইট একবারে আপনি মনিটাইজ করতে পারবেন, দ্বিতীয়বার মনিটাইজ করতে পারবেন না অ্যাডস্টার মাধ্যমে। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে যেহেতু স্যার আমরা বুঝতে পারলাম 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা যুক্ত করব, তো স্যার প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যুক্ত করতে হবে। ঠিক আছে? তো দেখেন এখানে কি লেখা আছে, সকলেই পড়ুন, মেসেজে সকলেই বলবেন, এই যে মাউস বারটা ফলো করুন। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করব, এখানে কি লেখা আছে? এই যে গ্রিন কালার বাটনে কি লেখা আছে, সকলে ফার্স্ট মেসেজে বলবেন যে এখানে গ্রিন কালার লেখার উপরে কি লেখা আছে? ভেরি গুড, অ্যাড ওয়েবসাইট। অ্যাড মানে যুক্ত করা, ওয়েবসাইট মানে তো বুঝে নেই। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইটে যুক্ত করব, এই জন্য অ্যারেস্টার নরমালি একেবারে সহজ কথা, অ্যারেস্টার অ্যাকাউন্ট লগ ইন করার পর ওয়েবসাইট অপশনে ক্লিক করবেন। ওয়েবসাইট অপশনে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট নামে ফাংশনে, এই যে এই অ্যাড ওয়েবসাইট অপশনটাতে আমরা ক্লিক করে দিব। দেখেন, অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। ঠিক আছে? অ্যাড ওয়েবসাইট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে, যেখানে এইরকম একটা ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে অ্যাড নিউ ওয়েবসাইট। আপনি কি একটা নতুন ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছেন? তো হ্যাঁ, আমরা একটা নতুন ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। এখানে প্রথমে আমাদেরকে দিতে হবে ওয়েবসাইট। আপনি ক্যারেক্টার জিজ্ঞেস করছে যে আপনি কোন ওয়েবসাইটটা দিতে চাচ্ছেন, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? অর্থাৎ আমরা ব্লগারের মাধ্যমে যে 75% কাজ কমপ্লিট করছি, আরো 25% কাজ বাকি আছে, তাই না? ওই 25% এর মধ্যে আজকে অ্যাড বসাইলে আমাদের আরো 10% কমপ্লিট হবে, অর্থাৎ টোটাল 85% কাজ কমপ্লিট হবে। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে আমরা যেহেতু অ্যাড নিউ ওয়েবসাইট, এখানে আমরা ওয়েবসাইটে আমরা হচ্ছে যুক্ত করব আমাদের ওয়েবসাইটটা। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। তাহলে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাই। তো এখান থেকে blogger.com, blogger.com দিয়ে আমরা সার্চ করলাম।
ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিতে হবে। তো ওয়েবসাইটের লিংক নেওয়ার জন্য কি করতে হবে? ভিউ ব্লগ, ভিউ মানে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ল্যান্ডিং পেজ, যেটা বিগত ক্লাসে আমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু কাস্টমাইজ করছিলাম। তো যাই হোক, দেখেন এই ওয়েবসাইটে এখানে এসে আমরা এই যে বাম পাশে আমাদের অফিস মানে আমার হচ্ছে মাউস বাটন একটু ফলো করবেন, উপরে দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন একটা লিংক দেওয়া আছে, মানে ল্যান্ডিং পেজের লিংক। একেবারে সহজ কথায়, যেহেতু আমাদেরকে ওয়েবসাইটে যুক্ত করতে বলছে, সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইট অর্থাৎ ভিউ ব্লগে ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এবং ভিউ ব্লগের উপরে দেখেন এখানে একটা লিংক আছে, https://data-ipdata-dpasso6523150.blogspot.com, ঠিক আছে? তো অবশ্যই ল্যান্ডিং পেজের লিংক কোনোভাবেই কিন্তু এখানে ক্লিক করে কি ল্যান্ডিং পেজের লিংক দেওয়া যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে ল্যান্ডিং পেজের লিংকটা কপি করতে হবে, তাও আবার এইচটিটিপিএস সহ, https://data-ipdata-6523150.blogspot.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক। তো এই ওয়েবসাইটের লিংকটা আমাকে সুন্দর করে কপি করতে হবে, ঠিক আছে? মানে একেবারে সহজ কথায় ভাই, আপনি আপনার ভিউ ব্লগে যাবেন, ভিউ ব্লগে যাওয়ার পর আপনার ওয়েবসাইটের উপরে যে পেজটা আছে বা এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এই ওয়েবসাইটের ফার্স্ট উপরে যে লিংকটা আছে এইচটিটিপিএস সহ, এখানে ডাবল ক্লিক, নরমালি এইচটিটিপিএস কিন্তু এখানে আসেনি, যখন ডাবল ক্লিক করবেন এই এইচটিটিপিএস, অথবা আপনি ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইটের নামের সামনে আপনি চাইলে হচ্ছে এইচটিটিপিএস টা আপনি বসাই দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? একেবারে সহজ কথায় এখান থেকে আমরা https://data-ipdata-dpasso6 আমাদেরকে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসের লিংকটা বসাতে হবে। তাহলে আমরা এই জন্য তো ভিউ ব্লগে গেলাম, তাই না? আমরা ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইটটা তৈরি করছি সেটাই তো আমাদের ওয়েবসাইট, অর্থাৎ যেখানে 75% কাজ আমরা ইতিমধ্যে কমপ্লিট করে রাখছি। এই জন্য আমরা ভিউ ব্লগে গেলাম, ভিউ ব্লগে গিয়ে ল্যান্ডিং পেজের উপরে যে লিংকটা আছে অর্থাৎ ল্যান্ডিং পেজের লিংক, যেটা এইচটিটিপিএস সহ, আমরা সুন্দর করে কপি করলাম। কপি করার পর আমরা এটা পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে গিয়ে দেখেন এই যে আমরা কিন্তু এখানে পেস্ট করে দিলাম https://data-ipdata-dpasso6523150.blog.com। ক্লিয়ার? আপনারা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? যে এখানে ল্যান্ডিং পেজের লিংক কিন্তু দিতে হবে। যদি আপনি কোনোভাবে অন্য কোনো ধরনের কোনো লিংক বসান, অর্থাৎ পি লার্নিং পেজ বা অন্য কোনো ধরনের কোনো আদার্স পেজের লিংক এখানে বসান, তাহলে কিন্তু হবে না। অবশ্যই এখানে আপনাকে কি বসাতে হবে? ল্যান্ডিং পেজের অর্থাৎ ওয়েবসাইটের ফার্স্ট পেজের লিংকটা আপনাকে এখানে বসাতে হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো যাই হোক, তারপর আমরা কি করব? তারপর দেখেন এখানে লেখা আছে ওয়েবসাইট ক্যাটাগরি। কি লেখা? ওয়েবসাইট ক্যাটাগরি। তো এইটা আমাদের ওয়েবসাইটটা আসলে কোন ক্যাটাগরির সেটা আপনাকে বুঝতে হবে। এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির? তো এই যে এখান থেকে আরো একটা চিহ্ন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ক্যাটাগরি আছে, সোশ্যাল, অ্যাডাল্ট সোশ্যাল, মুভিজ, অ্যাডাল্ট, ইউআরএল, শর্ট টার্ম। তো আমাদের বলেন তো কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, যে কতজন সঠিক অ্যান্সার দেয়। এই যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে, এগুলোর মধ্যে কোন ক্যাটাগরি গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে পড়ে, মানে কোন রিলেটেড আমাদের ওয়েবসাইটটা, আসলে এগুলোর মধ্যে কি ওই রিলেটেড আমাদের ওয়েবসাইট? বলেন সকলে মেসেজে বলুন, ভালো করে দেখাই। এই যে এখানে দেখেন এগুলো হচ্ছে ক্যাটাগরি আছে, তো এইগুলো ক্যাটাগরির মধ্যে কি আমাদের ওয়েবসাইটে মিল যায় বা মিলে? ওকে, তো অনেকে সঠিক অ্যান্সার দিছে, আবার অনেকে ভুল অ্যান্সার দিছে। এইটা একটা ক্যাটাগরির সঙ্গেও আমাদের ওয়েবসাইটটা মিল যায় না। সোশ্যালের সঙ্গে কিভাবে মিল যাবে? আপনার ওয়েবসাইটে তো ডায়েট এন্ড ওয়েট লস বা বিউটি কেয়ার, অথবা হচ্ছে হেলথ এন্ড বিউটি। তো হেলথ এন্ড বিউটি, ডায়েট এন্ড ওয়েট লস, বিউটি কেয়ার, এগুলো কি সোশ্যালের সঙ্গে মিল যায়? না। এটা হচ্ছে আদার দিতে হবে, আদার মানে অন্যান্য, মানে এখানে যে ক্যাটাগরি গুলো আছে এগুলো একটার সঙ্গেও আমাদের ওয়েবসাইটে মিল যায় না। এই জন্য আমাদেরকে আদার দিতে হবে। আদার মানে কি? আদার মানে অন্যান্য, ঠিক আছে? আদার মানে আদার মানে হচ্ছে অন্য অন্যকে বোঝায়। ক্লিয়ার? তো যাই হোক, এখান থেকে আমরা তাহলে কি করলাম? আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংকটা কপি করে এখানে পেস্ট করলাম। অবশ্যই এইচটিটিপিএস সহ আমরা দিব। তারপরে এই যে এখানে ওয়েবসাইট ক্যাটাগরির এখানে আমরা আদার করলাম বা আদার দিলাম, অর্থাৎ আদার মানে হচ্ছে অন্য অন্যকে বোঝায়।
তো এখানে আমরা আদার দিলাম। তারপর এখান থেকে দেখেন লেখা আছে শো অ্যাডাল্ট অ্যাডস। তো এখান থেকে আপনি অবশ্যই এই সুইচটা অফ করা থাকবে, অফে করে রাখবেন, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড করব না। অর্থাৎ আপনি যদি হালাল উপায়ে ইনকাম করতে চান, তাহলে এই সুইচটা আপনাকে অবশ্যই অফ করে রাখতে হবে। যদি আপনি হারাম উপায়ে করে হয়তো আপনার ওই অ্যাড গুলো অশ্লীল জাতীয় বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন ধরনের অ্যাড আসবে। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? এখানে অবশ্যই আমরা অ্যাডাল্ট অ্যাডসটা অফ করে রাখবো। এই অ্যাডাল্ট হচ্ছে অ্যাডটা আমরা হচ্ছে অফ করে রাখবো। যদি আপনি ভুলবশত অন করে ফেলেন, আপনি কিন্তু পরে আবার রিমুভ করতে পারবেন না। এই জন্য ধীরে সুস্থে ভালোভাবে কাজ করবেন। এটা নর্মালি অফেই থাকবে, অফেই করে রাখবেন, ওকে? তারপর দেখেন এখানে আমাদের আরো যে বিষয়টা লেখা আছে, সেখানে লেখা আছে চুজ অ্যাড ইউনিট। ঠিক আছে, এখানে অনেক ধরনের অ্যাড আছে, যেমন পপ আন্ডার অ্যাড আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরি বা ফরম্যাট কে বোঝায়। দেন কি কি অ্যাড আছে? পপ আন্ডার অ্যাড আছে, গ্রেগলিং অ্যাড আছে, নেটিভ ব্যানার অ্যাড আছে, সোশ্যাল বার অ্যাড মানে অ্যাড আছে, তারপর ব্যানার অ্যাড আছে। তো এখন আপনি চাইলে এই পাঁচটা ক্যাটাগরি আপনি অ্যাড বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার ওয়েবসাইটে আপনি চাইলে 5 ধরনের অ্যাড বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র অ্যাড আপনার ওয়েবসাইটে বসালেন আর হয়ে গেল, বিষয়টা এমন নয়। অবশ্যই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যদি আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড বসাই, তাহলে যদি কোনো ব্যক্তি যায় আমাদের ওয়েবসাইট ভিজিট করে, তাহলে কিন্তু সেখানে তাকে প্রচুর পরিমাণে অ্যাড বসাবে। আর অ্যাড একজন মানুষের পক্ষে অবশ্যই বিরক্তিকর একটা বিষয় হয়ে যায়, তাই না? অতিরিক্ত যদি অ্যাড থাকে, মনে করেন একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনি হচ্ছে ইউটিউবে একটা কোনো একটা মুভি দেখতেছেন। তো মুভিটার এমন একটা পর্যায়ে, ইন্টারেস্টিং পর্যায়ে গেছে যেখানে হুট করে একটা অ্যাড চলে আসছে। তো এটা কি আপনাদের কাছে বিরক্তিকর লাগবে নাকি ভালো লাগবে? সব একটু মেসেজে বলুন। মনে করেন ইউটিউবে আপনি হচ্ছে একটা মুভি দেখতেছেন, তো ইন্টারেস্টিং একটা জায়গা মানে মুভির ওই পর্যায়ে গিয়ে হুট করে একটা অ্যাড চলে আসছে। তো সেটা আপনার কাছে বিরক্তিকর মনে হবে নাকি ভালো লাগবে, কোনটা? অবশ্যই বিরক্তিকর মনে হবে, তাই না? তো বিষয়টা আর কি এটা, যে আপনার কাছে যেরকম বিরক্তি মনে হবে, তো ট্রাফিকের কাছেও বিরক্তি মনে হবে। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি আপনি বেশি পরিমাণ অ্যাড বসান, অবশ্যই বসাতে পারবেন, তবে বেশি পরিমাণ যদি আপনি অ্যাড বসান, তাহলে ট্রাফিক ভিজিট করে শুধুমাত্র মনে করে শুধু ad। ঠিক আছে, যে কাজের জন্য আসছে সে ওই কাজটা তো করতে পারবে না, শুধু অ্যাডেই শো হবে, তখন কিন্তু সে বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেসে কাজ করা, আমাদের মেইন ফোকাস কিন্তু অ্যাড থেকে রেভিনিউ ইনকাম করা নয়। কাজেই আমরা আমাদের ওয়েবসাইটটা অবশ্যই বেশি পরিমাণ অ্যাড বসাবো না, অবশ্যই আমরা কম পরিমাণে অ্যাড বসাবো, যাতে করে মানুষ আমাদের ওয়েবসাইটে অনেকক্ষণ ধরে যে কাজের জন্য আসে সেই কাজটা যেন করতে পারে। পাশাপাশি এখান থেকে একটা বিনিময়ে যেন আমরা একটা ভালো রেভিনিউ আর্নিং করতে পারি। আর যদি আপনি শুধু অ্যাডে শুধু বসান, তাহলে ট্রাফিক কিন্তু শুধু অ্যাডের রেভিনিউটাই আপনার আসবে, কিন্তু ওই অ্যাড কম্বো মার্কেট প্লেসে অফারের রেভিনিউটা কিন্তু আসবে না। আমার কথা কি এখন বুঝতে পারছেন? তবে আপনি চাইলে অবশ্যই আপনার ওয়েবসাইটে অনেক ধরনের অ্যাড বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এই 5 ক্যাটাগরির অ্যাড বসাতে পারেন, তাতে আর্নিংটা বেশি হবে। তবে শুধুমাত্র এখানে আর্নিং বেশি হইলেই এটাই চিন্তা করা যাবে না। আপনাকে একটা বিষয় মেইনটেইন করতে হবে যে আমার ট্রাফিক যখন ওয়েবসাইটে আসবে, যদি সে প্রচুর পরিমাণে অ্যাড দেখে, তাহলে সে বিরক্ত হয়ে অন্য ওই ওয়েবসাইটে আর অত ভিজিট করবে না। আরো যে বিষয়টা সেটা হচ্ছে কি বললাম, যে আপনার অ্যাড যদি বেশি হয়, যদি আপনার ওয়েবসাইটে অ্যাডের পরিমাণ বেশি হয়, তাহলে আপনার ওয়েবসাইটটা কিন্তু দেখতে খারাপ দেখাবে। ঠিক আছে, যখন আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অ্যাড বসাবেন, তখন ওয়েবসাইটের ডিজাইনটাও কিন্তু দেখতে খারাপ দেখাবে এবং ট্রাফিক বিরক্ত হবে। এই জন্য আমাদের ওয়েবসাইটে আমরা 2 ধরনের অ্যাড বসাবো, যে 2 ধরনের অ্যাড থেকে বেশি পরিমাণ রেভিনিউ ইনকাম করা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা 2 ধরনের অ্যাড বসাবো। ক্লিয়ার? তো কোন কোন ধরনের অ্যাড বসাবেন বলেন তো? সোশ্যাল বার অ্যাড বসাবো এবং ব্যানার অ্যাড বসাবো। আমার কথা কি বুঝতে পারছেন কি বললাম? যে সোশ্যাল বার অ্যাড বসাবো এবং ব্যানার অ্যাড বসাবো। আপনারা চাইলে পপান্ডার অ্যাড, গ্রেগলিং অ্যাড, নেটিভ ব্যানার অ্যাড এগুলো আপনি বসাতে পারেন, তবে বসালে কি হবে সেটা তো বললাম, আবার না বসালে কি হবে সেটাও কিন্তু বুঝাইছি। তাহলে এখানে যে ক্যাটাগরি অ্যাড থেকে বেশি পরিমাণ আর্নিং করা সম্ভব, ওই ক্যাটাগরি 2টার আমরা বসাবো। একটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড, মানে অন্য অন্য অ্যাডের থেকে, অন্য অন্য ক্যাটাগরি অ্যাডের থেকে এই 2টা
অ্যাড কিন্তু অনেক ভালো, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আমরা ব্যানার অ্যাড এবং সোশ্যাল অ্যাড বসাবো। তো একসঙ্গে আপনি দুইটা এরকম করে সিলেক্ট করে অ্যাড করতে পারবেন না, একটা একটা করে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে ব্যানার অ্যাডটা আগে বসাই, ঠিক আছে। এই যে ব্যানারটাতে ক্লিক করলাম, নিচে দেখেন চুজ ব্যানার সাইজ, ব্যানারের আবার সাইজ আসছে। ব্যানার অ্যাড মানে কি, আপনার ওয়েবসাইটে একগুলো ব্যানার থাকবে যেখানে অ্যাড শো করবে, বুঝতে পারছেন। আপনার ওয়েবসাইটে মানে অনেকগুলো ব্যানার থাকবে, বা আপনি যতগুলো ব্যানার দিতে যাচ্ছেন ওই ব্যানারগুলো আপনার ওয়েবসাইটে থাকবে, এবং সেই ব্যানারে আপনার হচ্ছে অ্যাড, বিভিন্ন ধরনের অ্যাড শো করবে। তো এটাই হচ্ছে ব্যানার অ্যাড। তো আমি ব্যানার অ্যাড বসাবো। তো দেখেন ব্যানার অ্যাড এই অপশনটাতে ক্লিক করার পর এখানে ব্যানার অ্যাডের সাইজ আছে, অনেকগুলো সাইজ আছে। 468 × 60, 160 × 300, 320 × 50, 300 × 250, 160 × 600, 728 × 90, এখানে অনেক ধরনের সাইজ আছে। তো আপনি যদি বড় পরিমাণ ব্যানার অ্যাড আপনার ওয়েবসাইটে বসান, তাহলে আপনার ওয়েবসাইটে কি দেখতে সুন্দর হবে নাকি খারাপ দেখা যাবে? সকলে মেসেজে বলুন। আপনার ওয়েবসাইটে যদি আপনি বড় পরিসরে বা বড় পরিমাণ অনেক বড় ব্যানার যদি আপনি বসান আপনার ওয়েবসাইটে, তাহলে আপনার ওয়েবসাইটে কি দেখতে সুন্দর দেখাবে নাকি খারাপ দেখাবে? অবশ্যই খারাপ দেখাবে। ভেরি গুড, অবশ্যই এভাবে করে রেসপন্স করবেন। তো অবশ্যই স্যার, বড় যদি আমরা অ্যাড বসে আমাদের ওয়েবসাইটে, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে স্যার খারাপ দেখাবে। এই জন্য আমাদের ছোট পরিমাণে অ্যাড বসাতে হবে, কারণ আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে বা বুঝতে হবে যে আপনাকে ছোট পরিমাণ অ্যাড বসালেও যে ধরনের ইনকাম হবে, বড় পরিমাণ অ্যাড বসালেও কিন্তু সেম ওই ধরনের ইনকাম হবে। তো সেক্ষেত্রে বড় পরিমাণ অ্যাড বসে আপনি আপনার ওয়েবসাইটটা ডিজাইনটা কেন নষ্ট করবেন, বা খারাপ আপনার কাছে মানে মানুষের কাছে কেন খারাপ লাগবে, তাই না? এই জন্য ছোট পরিমাণে অ্যাড আমরা বসাবো। বড় পরিমাণ অ্যাড বসালেও যে টাকা, ছোট পরিমাণ অ্যাড বসালেও কিন্তু সেম ওই একই টাকা। কাজেই আপনি অবশ্যই ছোট পরিমাণে অ্যাড বসাবেন, যাতে করে ওয়েবসাইটটা দেখতেও সুন্দর হয়, অ্যাডের বিনিময়ে যেন আমরা রেভিনিউটাও আর্নিং করতে পারি। ক্লিয়ার? তো এখান থেকে আমরা সব থেকে ছোট সাইজের যে ব্যানার অ্যাড, এই যে 320 × 50, অবশ্যই আপনারা এটা নেওয়ার চেষ্টা করবেন। 320 × 50, এটা সব থেকে ছোট। যদি আপনি চান যে না স্যার আমি বড় নেবো, তাহলে এই যে বড় বড় সাইজের এগুলো নিতে পারেন, ইচ্ছা। তো আমি অবশ্যই আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে ব্যানার 320 × 50 এটা আমরা বসাবো, যেহেতু বড় অ্যাড বসালেও যেরকম আর্নিং, ছোট অ্যাড বসালেও মানে অ্যাড ব্যানার বসালেও কিন্তু সেম ওই রকমের আর্নিং। তো এই জন্য আমরা ছোট অ্যাড বসাবো, এবং তাহলে ওয়েবসাইটটা দেখতেও সুন্দর হবে, আর্নিংটাও আমাদের ওই রকমই আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে তাহলে আমি কি বললাম, তাহলে এখান থেকে আমি বললাম হচ্ছে যে এখান থেকে আমরা ব্যানার, ব্যানার 320 × 50, তাহলে কি কি করলাম দেখেন। ওয়েবসাইটের উপরে প্রথমে ল্যান্ডিং পেজের লিংকটা আমি কপি করে এখানে পেস্ট করলাম, অবশ্যই HTTPS/ সহ আমরা কপি করছি, এবং এখানে ওয়েবসাইটের ক্যাটাগরি দিয়েছি আমরা আদার। তারপর অ্যাডটা এটা আমরা মাইনাস মানে এটা অফ করে দিছি। তারপর চুজ অ্যাড ইউনিট, এখান থেকে ব্যানার অ্যাডটা আমরা নিব এবং সোশ্যাল অ্যাডটা নিব, তবে একটা একটা করে আপনাকে অ্যাড অ্যাক্টিভ করতে হবে। যেমন ব্যানার অ্যাডটা আমি নিলাম, ব্যানার অ্যাড অপশনে ক্লিক করার পর আবার ব্যানার অ্যাডে অনেকগুলো সাইজ চলে আসছে। আমি আবার এটাও আপনাদেরকে বললাম যে বেশি বড় পরিমাণ অ্যাড বসালে আপনার ওয়েবসাইটে দেখতে খারাপ দেখাবে। এই জন্য আমরা ছোট পরিমাণ অ্যাড বসাবো, কারণ অ্যাডের রিভিনিউ বড় বসালেও যেরকম, ছোট বসালেও ওই রকম। তো খামাখা আমরা বড় পরিমাণ অ্যাড বসালে আমাদের ওয়েবসাইটে যেহেতু খারাপ দেখাবে, এই জন্য আমরা ছোট পরিমাণ অ্যাড বসাবো, ছোট সাইজের অ্যাড আর কি বসাবো। তো ছোট সাইজের অ্যাড হচ্ছে 320 × 50, এই জন্য আমি এটাতে চুজ করলাম। এই জন্য এটাতে আমি চুজ করলাম। চুজ করার পর এখান থেকে এই যে অ্যাড নামে যে একটা ফাংশন দেখতে পাচ্ছেন, এই অ্যাড অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এই যে এখানে রেড গ্রিন কালার যে ভেরিফিকেশন বা গ্রিন কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন অ্যাড, এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দিব। তো অ্যাড অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে যে উই আর রিভিউইং ইওর ওয়েবসাইট, দিস প্রসেস মে বি টেকেন 1 থেকে 3 মিনিট, উই উইল নোটিফাই your by email when the review is complete. You can also refresh this page to check if your website status is active. অর্থাৎ এখানে আপনাকে বলছে যে ভাই একটু ওয়েট করুন, অর্থাৎ এই 1 থেকে 3 মিনিট আপনাকে ওয়েট করতে বলছে। 1 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাডস্টার কোম্পানি চেক করবে যে আসলে আপনার ওয়েবসাইটে অ্যাড এর পারমিশন দেওয়া উচিত কিনা। এটা দেখবে যে অ্যাড এর আসলে পারমিশন দেওয়া উচিত কিনা। যদি মনে হয় তাহলে 1 থেকে 3 মিনিটের মধ্যে আপনাকে এটা অ্যাক্টিভ করে দিবে। বুঝতে পারছো আমার কথা? কি বললাম, যে আপনার এখন অ্যাড্রেসটা এখন 1 থেকে 3 মিনিট আপনার ওয়েবসাইটে দেখবে তারা। যদি তারা মনে করে যে না আপনার ওয়েবসাইটে অ্যাড রান করার পারমিশন দেওয়া উচিত, তাহলে তারা দিবে, আর যদি না করে তাহলে দিবে না। তো যাই হোক, অবশ্যই সকলকেই দিবে, যেহেতু আমরা যে ক্যাটাগরি ওয়েবসাইটটা তৈরি করছি এই ক্যাটাগরিতে অবশ্যই মনিটাইজেশন দিবে, ঠিক আছে, বা মনিটাইজ হবে আমাদের ওয়েবসাইটটা। তো যাই হোক, এখান থেকে আমরা গট ইটে ক্লিক করব।
দেখেন এই যে এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে, এই যে এখানে পেন্ডিং লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে। তো এই পেন্ডিং এ আসলে যখন অ্যাক্টিভ হবে, যখন এটা অ্যাক্টিভ হবে তখন কিন্তু আমরা এটা কাজ করতে পারবো। ঠিক আছে, যে আমাদের ওয়েবসাইটের নামটা দেখেন এই যে পেন্ডিং লেখা। তো আমি একটু রিফ্রেশ করব, বেশি সময় লাগে না, 1 থেকে 3 মিনিটের মধ্যে করে দেয়। তো আমি রিফ্রেশ করলাম, এখনো পেন্ডিং এ আছে, আমরা একটু ওয়েট করব, 1 থেকে 3 মিনিটের মতো আমরা ওয়েট করব। তো এইভাবে করে আসলে আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে কিন্তু অলরেডি অ্যাক্টিভ করে ফেলছে। তো অ্যাক্টিভ কিভাবে বুঝতে পারবেন, পেন্ডিংটা চলে যাবে। তো কোনটা আমার ওয়েবসাইট, এই তিনটার মধ্যে কয় নাম্বারটা আমার ওয়েবসাইট বলেন দেখি, কতজনের মনে আছে? এই তিনটার মধ্যে আমার ওয়েবসাইট কোনটা? আমি একটু আগে কোনটা যুক্ত করলাম? ভেরি গুড, 2 নাম্বারটা, ডেটা ই পেরেরা ডি প্যাসো 65232150.blogspot.com। এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে কি লেখা আছে? অ্যাড ওয়ান ইউনিট। ঠিক আছে, ওয়ান অ্যাড ইউনিট। তো এখান থেকে এই যে বাম পাশে দেখেন, এই যে বাম পাশে একটু দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করে দিবেন। এই যে অ্যারো চিহ্ন অপশনটাতে ক্লিক করার পর দেখেন এই যে ব্যানার 320x50 এখনো পেন্ডিং এ আছে। তো আমরা এটা যখন অ্যাক্টিভ হবে, এই পেন্ডিংটা যখন অ্যাক্টিভ হবে তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। তো আমরা একটু রিফ্রেশ করবো, 1 থেকে 3 মিনিট আমাদেরকে ওয়েট করতে বলছে যেহেতু। অবশ্যই আমরা রিফ্রেশ করে করে কিন্তু দেখতে পারবো। এটা আসলে কিছু সময়ের মধ্যে তারা অ্যাক্টিভ করে দিবে। তবে তারা এই ওয়েবসাইটটা আসলে চেক করে যে আসলে এখানে আমরা অ্যাড বসাবো কিনা। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করব, কারণ এটা যতক্ষণ না অ্যাক্টিভ করে দিবে ততক্ষণ কিন্তু আপনি কোনো ধরনের কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম। ওকে, তো আমরা একটু ওয়েট করব। তো এটা আমার টেম্পোরারি মেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা, এই জন্য একটু সময় নেয়। তবে আপনাদের অবশ্যই তাড়াতাড়ি অ্যাড গুলো অ্যাক্টিভ করে দিবেন। ওই, ওকে, তো দেখতেই পাচ্ছেন এই যে ব্যানার অ্যাড কিন্তু আমার অলরেডি অ্যাক্টিভ করে দিছে। এই যে দেখেন অ্যাক্টিভ কি করছে, অ্যাক্টিভ কিন্তু করে দিছে যে 320x50। ঠিক আছে, 320x50 এটা কিন্তু আমার অলরেডি অ্যাক্টিভ করে দিছে, বুঝতে পারছেন? তো আপনাদের অ্যাক্টিভ করলে কিন্তু আপনারা হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনার একটা আসলে অ্যাক্টিভ করছে কিনা। তো এই যে আমার একটা কিন্তু অ্যাক্টিভ করে দিছে। তো এইভাবে করে সেম একই সিস্টেমে আমি এখন কোন একটা নিব, সোশ্যাল বার একটা নিব। ঠিক আছে, ব্যানার একটা তো এখানে একটা অ্যাক্টিভ করলাম, এখন আর কোন ক্যাটাগরি আসব? সোশ্যাল বার অ্যাড। তো সোশ্যাল বার অ্যাডটা নেওয়ার জন্য কি করবেন আপনি? অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন নাকি অ্যাড ইউনিটে ক্লিক করবেন বলেন তো সকলেই? অ্যাড ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমরা আবার ওই সোশ্যাল বার অ্যাডটা নিব নাকি অ্যাড ইউনিটে ক্লিক করব, কোনটা? সকলে মেসেজে ফার্স্ট বলবেন যে আমরা এই অ্যাডটা, অর্থাৎ আমরা সোশ্যাল বার অ্যাডটা নিব। এখন তো ব্যানার অ্যাড আমরা নিচ্ছি, তাই না? সোশ্যাল বারটা অ্যাড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে নাকি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করতে হবে? ভেরি গুড, অ্যাড ইউনিট অপশনটাতে ক্লিক করতে হবে। অ্যাড ওয়েবসাইটে কেন আমরা হচ্ছে ক্লিক করব না, কারণ আমরা তো অলরেডি ওয়েবসাইটটা আমরা যুক্ত করছি, আমাদের ওয়েবসাইট তো অলরেডি আমরা যুক্ত করছি। তো সেক্ষেত্রে আমরা কেন অ্যাড ইউনিট অ্যাড ওয়েবসাইটে যাব? ক্লিয়ার? অর্থাৎ একেবারে সহজ কথা ভাই, আপনার এখানে যেহেতু এই ব্যানার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে, আমরা এখন সোশ্যাল বার অ্যাড অ্যাক্টিভ করব, এই জন্য আমাদেরকে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে, অ্যাড ওয়েবসাইটে নয়। তো এখান থেকে অ্যাড ইউনিট যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা ক্লিক করে দিব। অ্যাড ইউনিট এই ওয়েবসাইটে ক্লিক করার পর বা অ্যাড ইউনিট এই ফাংশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসছে। এখানে লেখা আছে ওয়েবসাইটের এই যে লিঙ্কটা, তারপর ক্যাটাগরি এই যে আদার। ঠিক আছে, তো এখান থেকে আপনি অবশ্যই এই যে অ্যাডাল অ্যাডটা কিন্তু অফ করে রাখতে হবে অবশ্যই। অন করলে কিন্তু আপনার অন্য ধরনের অ্যাড আসবে। তো যাই হোক, আমরা যেহেতু এখানে সকলে হালাল উপায়ে ইনকাম করব, সেক্ষেত্রে অবশ্যই এটা সুইচ অফ করে দিবেন। তারপর এখান থেকে চুজ অ্যাড ইউনিট ফরম্যাটের জায়গায় আমাদেরকে দিতে হবে কি, এখান থেকে আমাদেরকে দিতে হবে হচ্ছে সোশ্যাল বার অ্যাড। যেহেতু আমরা সোশ্যাল বার অ্যাড নিব, সোশ্যাল বার অ্যাডটা এখানে করলাম, দেন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ঠিক আছে, এই যে এখনো আবার 1 থেকে 3 মিনিটের মধ্যে ওটা দেখবে যে এটা পারমিশন দেবে কিনা, তবে অবশ্যই দিবে সকলকেই। তো 1 থেকে 3 মিনিটের মধ্যে আমাদেরকে এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিবে। তো যাই হোক, ততক্ষণ আমরা ব্যানার একটা বসাই। ঠিক আছে, সোশ্যাল বার একটা যেহেতু এখানে পেন্ডিং এ আছে, ততক্ষণ আমরা ব্যানার একটা বসাবো। ঠিক আছে, তো এখন কোথায় বসাবো সেটা হলো মেইন বিষয়। ক্লিয়ার? এতক্ষণ আমি আপনাদেরকে দেখাইলাম যে একটা ওয়েবসাইট আপনি অ্যাডস্ট্রাতে কিভাবে অ্যাক্টিভ করবেন, মানে অ্যাড করবেন।
অ্যাড করার পর আপনি ওই ওয়েবসাইটে কোন ধরনের বা কোন ক্যাটাগরি অ্যাড আপনি নিবেন, এবং ওটা আপনি কিভাবে নিবেন, বেশি পরিমাণ অ্যাড বসালে ভালো হবে নাকি কম পরিমাণ অ্যাড বসালে ভালো হবে সেটা বুঝাইলাম। এবং ওই অ্যাডটা আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা পর্যন্ত দেখাইছি। এখন আমি কি দেখাবো, এখন হচ্ছে এই অ্যাডটা আপনি কোথায় অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে, তাই না? তো ওয়েবসাইটে কোন জায়গায় বসাবেন, উপরে বসাবেন, নিচে বসাবেন, ডানে বসাবেন নাকি বামে বসাবেন নাকি কোথায় বসাবেন, তাই না? আপনার ওয়েবসাইটের অ্যাড গুলো আপনি কোথায় বসাবেন, আপনার অ্যাড গুলো আপনার ওয়েবসাইটে কোথায় বসাবেন, উপরে বসাবেন নাকি ডানে বসাবেন নাকি বামে বসাবেন নাকি নিচে বসাবেন, কোনটাতে, সেইটা আপনাকে এখন বুঝতে হবে। তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে যাই যে কোথায় স্যার অ্যাড গুলো বসাবো, যেহেতু অ্যাড গুলো আমরা অ্যাক্টিভ করলাম, এখন আমরা দেখব যে এই অ্যাক্টিভ যে অ্যাড গুলো আমরা করছি, এই অ্যাড গুলো আমাদের ওয়েবসাইটে কোন ফাংশনে গিয়ে আমরা বসাবো, সেটা হলো মেইন বিষয়। তাহলে সেখানে যাই, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কোন জায়গায় বসাবেন, তো দেখেন এখানে আমরা যে কোনো জায়গায় অ্যাড বসাতে পারি, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে স্যার আমি উপরে বসাবো সেটাও করতে পারেন, স্যার আমি ডানে বসাবো এটাও করতে পারেন, বামে বসাবো সেটাও করতে পারেন, মাঝামাঝি পজিশনে বসাবো সেটাও মানে বসাতে পারেন, ফুটার অংশেও বসাতে পারেন, যেখানে ইচ্ছা উপরেও বসাতে পারেন, নিচেও বসাতে পারেন, ডানেও বসাতে পারেন, বামেও বসাতে পারেন, আবার মাঝামাঝি পজিশনেও আপনি বসাতে পারেন, যেখানে ইচ্ছা আপনার সেখানে আপনি চাইলে অ্যাড গুলো বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তবে শুধুমাত্র ওয়েবসাইটে অ্যাড গুলো বসালেই হবে না, আপনাকে একটা জিনিস মেইনটেইন করতে হবে যে আমি অ্যাড গুলো বসাচ্ছি, যেখানে বসাচ্ছি সেটা আসলে দেখতে সুন্দর হচ্ছে কিনা, ঠিক আছে? যে ওইটা দেখতে আসলে সুন্দর হচ্ছে কিনা, শুধু অ্যাড বসালেই তো হবে না, আমাকে তো সেটা বুঝতে হবে যে আমি যেখানে অ্যাড গুলো বসাচ্ছি সেটা কি আসলে সুন্দর দেখাচ্ছে। তো দেখেন এখানে আমি মূলত আপনাদেরকে এই যে দেখেন এখানে যে ভার্টিক্যাল আইকন, সরি রেসপন্সিভ অ্যাডস ব্যানার, এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার আমাদের ওয়েবসাইটে যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আছে, এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা এই যে এতটুকু যে ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, মাউস বোতামটা ফলো করবেন, এই যেখানে আমি অ্যাড ব্যানার গুলো বসাবো। আমার কথা কি বুঝতে পারছেন? রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমি হচ্ছে ওই ব্যানার অ্যাড গুলো এখানে বসাবো। তো এইটা বসানোর জন্য কোথায় যেতে হবে? ঠিক আছে স্যার, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় অ্যাড গুলো বসাবো সেটা আমাদেরকে আগে ডিসাইড করতে হবে। তো আপনি স্যার বললেন রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে আপনি এখানে ব্যানার অ্যাড গুলো বসাবেন। তো এই ব্যানার অ্যাড গুলো বসানোর জন্য কি করতে হবে? ব্লগার অ্যাকাউন্টে যেতে হবে। তাহলে ব্লগার অ্যাকাউন্টে যাই, এটা কিন্তু ব্লগার অ্যাকাউন্ট আর এটা কি ওয়েবসাইট, দুইটা আলাদা জিনিস, এটা ওয়েবসাইট আর এটা ব্লগার অ্যাকাউন্ট। তো আমি কি বললাম, ওয়েবসাইটে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে আমি এখানে ব্যানার অ্যাড গুলো বসাবো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে এসে কোথায় যাব? লেআউট, এই যে বাম পাশে দেখেন, বাম পাশে যে লেআউট নামে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই লেআউট ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। তো দেখেন লেআউট এই ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসছে, অর্থাৎ লেআউট ফাংশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ব্লগার লেআউট অপশনটা আসছে। তাহলে রেসপন্সিভ অ্যাডস ব্যানার কোথায়? এই যে দেখেন রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে এখানে কি লেখা আছে? অ্যাড এ গ্যাজেট। ক্লিয়ার? একেবারে সহজ কথা, যেহেতু রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমি অ্যাড ব্যানার গুলো বসাবো, এই জন্য ব্লগার অ্যাকাউন্টে লেআউট ফাংশনে আসলাম। আপনারা অবশ্যই ব্লগার অ্যাকাউন্টে লেআউট ফাংশনে আসবেন। আসার পরেই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে লেখা আছে অ্যাড এ গ্যাজেট, মাউস বাটন লক্ষ্য করবেন কি লেখা? অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেট অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অ্যাড এ গ্যাজেট অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস আসছে। তো এখান থেকে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট, এই যে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট এই ফাংশনটাতে ক্লিক করে দিবেন। এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট ফাংশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আসছে যে কনফিগার এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? কনফিগার এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট। তো এটার নিচে লেখা আছে টাইটেল এবং এখানে লেখা আছে কন্টেন্ট। তো টাইটেলের নিচে যে কন্টেন্ট যে লেখা আছে, এই কন্টেন্টে আমাদেরকে এইচটিএমএল বসাতে হবে। কোন এইচটিএমএলটা বসাবেন সেটা অ্যাড্রেসটা থেকে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাড্রেসটাতে যাই, এই যে ব্যানার অ্যাডের ডান পাশে দেখেন গেট কোড, ঠিক আছে? গেট কোড, এই গেট কোড অপশনটাতে ক্লিক করবেন। দেখেন এই যে লেখা আছে ব্যানার 320x50 ফর ডেটা ইপেডারা ডিপ্যাসো 6523.150.blogspot.com, অর্থাৎ এই ওয়েবসাইটের সঙ্গে এটা কানেক্ট আছে। তো 320x50 এই ব্যানারটা আমরা হচ্ছে নিব। তো সেক্ষেত্রে এই যে এইচটিএমএলটা, এখানে এইচটিএমএলটা আপনি ম্যানুয়াল ভাবে কপি করতে পারেন, এখান থেকে এরকম করে সিলেক্ট করেও কপি করতে পারেন, অথবা এই যে গ্রিন কালার যে একটা বাটন আছে কপি কোড যেখানে লেখা, এই কপি কোড অপশনেও ক্লিক করতে পারেন। তো আমি কপি কোড অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কোথায় যাব? এই যে ব্লগারের কন্টেন্টের এখানে বসাবো, যে কন্টেন্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন
এই যে পেস্ট করে দিলাম, তারপর সেভ, এই সেভ অপশনে ক্লিক করলাম। এখন দেখেন আমি ওয়েবসাইটে রিফ্রেশ করি, আমার কিন্তু এখানে একটা ব্যানার বসবে, বা আমি কিন্তু একটা ব্যানার দিতে পারবো, ঠিক আছে। তো আমি এই যে ক্লিক করলাম, দেখেন এই যে ব্যানার অ্যাড কিন্তু এখানে চলে আসছে, কি এখানে একটা অ্যাড আসছে না? তো এখানে কিন্তু একটা অ্যাড চলে আসছে, ব্যানার অ্যাড চলে আসছে। এটাই হচ্ছে 300, কত সাইজ ছিল এটা, এই যে এখানে 320 ইন্টু হচ্ছে 250 মনে হয় ছিল, হ্যাঁ 320 ইন্টু 50, ঠিক আছে, এটা হচ্ছে ওই সাইজের অ্যাড। বুঝতে পারছেন আমার কথা? তো এখন এইরকম করে আমাদেরকে অ্যাড ব্যানারটা এখানে বসাতে হবে। তো এখন আপনি যদি মনে করেন যে স্যার এখানে তো এটা ডান পাশে ফাঁকা আছে, এই যেটা এই যেখানে আমরা ব্যানারটা বসাইছি, এটা ডান পাশে স্যার আরো ফাঁকা আছে, এখানে আমরা চাইলে আরো দুইটা অ্যাড ব্যানার বসাতে পারবো, কি তাই না? ফাঁকা আছে না? অর্থাৎ আমরা চাইলে কিন্তু এই ব্যানার অ্যাড এর পাশে আরো দুইটা এই সাইজের ব্যানার অ্যাড আমরা বসাতে পারবো। তো আপনি কিভাবে বসাবেন? সেম একই ভাবেই আপনাকে আবারও লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে এখান থেকে এই যে দেখেন এখানে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যেটা আপনি করছেন, ঠিক আছে, এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট যেটা আপনি করছেন, এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনটাতে ক্লিক করার পর এই এইচটিএমএল আমি তো এখানে একটা বসাইছি, মানে এই অ্যাড্রেসটা থেকে যে এইচটিএমএলটা আমি নিয়ে আসছি, আমি আবারও বলতেছি, অ্যাড্রেসটা থেকে যে এইচটিএমএলটা আমি নিয়ে আসছি ওইটা তো আমি এখানে বসাইছি, এবং এইটা ইন্টারফেস করে কিন্তু আমাকে ওইটা বসাতে হবে, মানে ইন্টারফেস, বুঝতে পারছেন আমার কথা? ইন্টারফেস করে সেম একই কোডটাই কিন্তু আমাকে এখানে আবার পেস্ট করতে হবে। তাহলে আমি এখানে কপি করলাম, আবার এই যে এখানে গিয়ে পেস্ট করলাম, দেখেন তো দুইটাও করলাম, দুইটা অ্যাড ব্যানার করবে। আবার যদি ইন্টারফেস করি, আবার ওই লিংকটা যদি পেস্ট করি, তাহলে তিনটা হলো, তাহলে তিনটা একই এইচটিএমএল আমি হচ্ছে স্পেস বার বা ইন্টারফেস করে করে বসাইলাম। আমার কথা কি বুঝতে পারছেন? যে একটা এইচটিএমএল মানে একই এইচটিএমএল আমি হচ্ছে ইন্টারফেস করে করে তিনবার বসাইছি। তো তিনবার বসিয়েছি তার মানে ওখানে তিনটে অ্যাড ব্যানার শো করবে। যদি আমি আরো একবার বসাই চারবার, চারটে অ্যাড ব্যানার। যদি 100টা আপনি 100 বার যদি আপনি ইন্টারফেস করে করে এই একই কোড আপনি বসান এখানে, তাহলে আপনার 100টাই ওখানে ব্যানার শো করবে। বুঝতে পারছেন বিষয়টা? যতবার আপনি এইচটিএমএলটা ইন্টারফেস করে করে পেস্ট করবেন ততবার আপনার ওয়েবসাইটে অ্যাড ব্যানার গুলো বাড়বে। তো যাই হোক আমি এখানে টোটাল কয়টা করছি? তিনটা। তো তিনটা আমি হচ্ছে এইচটিএমএল মানে একই এইচটিএমএল আমি তিনবার এখানে পেস্ট করছি, তাহলে আমার ওখানে কিন্তু তিনটে অ্যাড ব্যানার শো করবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই কন্টেন্টে বসাবেন, টাইটেলটা কিন্তু ফাঁকা দিতে হবে, ঠিক আছে, টাইটেলটা ফাঁকা দিতে হবে। তো যাই হোক এখান থেকে অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ অপশনে ক্লিক করে দেই, এই যে দেখেন উইজেট আপডেটেড। এখন ওয়েবসাইটে যাই রিফ্রেশ করবেন, দেখেন এটার মধ্যে এখন একটা আছে, আরো দুইটা যুক্ত হবে, টোটাল তিনটে অ্যাড ব্যানার এখানে দেখাবে। এই যে টোটাল তিনটা দেখাইছে, কি দেখাইছে না? টোটাল কিন্তু তিনটা দেখাইছে। তো এখানে আমরা তিনটা ব্যানার অ্যাড বসাবো, ঠিক আছে। এখানে আপনারা তিনটা ব্যানার অ্যাড বসাবেন, অর্থাৎ রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে তিনটা ব্যানার অ্যাড এখানে আপনারা বসাবেন। তারপর আমরা হচ্ছে আর কোথায় বসাবো? ল্যান্ডিং পেজে আমরা ফুটার অংশে বসাবো। ফুটার উইজেট সি তে, এই যে এটা কি, এই যে মাউস বোর্ডটা দেখুন, এটা হচ্ছে ফুটার উইজেট সি ছিল, তাই না? এখানে আপনি চাইলে একটা বা দুইটা ব্যানার বসাতে পারেন। তো কিভাবে বসাবো? ফুটা উইজেট সি তে সেম একই ভাবে লেআউটে যাব, লেআউটে গিয়ে ফুটা উইজেট সি কোনটা, এই যে এইটা ফুটা উইজেট সি কোনটা, এই যে ফুটা উইজেট সি লেখাই আছে, পড়তে হবে, না পড়লে একটা জিনিসও বুঝতে পারবেন না। তো যাই হোক ফুটা উইজেট সি, এখানে এটা লেখা আছে, এখান থেকে আমরা অ্যাড এ গ্যাজেট, এই যে লেখা আছে অ্যাড এ গ্যাজেট নামে একটা ফাংশন, এই অ্যাড এ গ্যাজেট অপশনটাতে ক্লিক করে দিব। এই অ্যাড এ গ্যাজেট ফাংশনটাতে ক্লিক করার পর এখান থেকে এই যে লেখা আছে এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট, সেম একই ভাবে এখানে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। তারপরে যে টাইটেলটা ফাঁকা রাখবো, কন্টেন্ট, কন্টেন্ট কোনটা, এই যে এখান থেকে কপি করব, অর্থাৎ ওই একই এইচটিএমএলটা আমরা কপি করব, কপি করে এখানে আমরা বসাবো। এই যে পেস্ট করলাম। আপনি আবার ইন্টারপেস্ট করে যে আরেকটা পেস্ট করেন একই জিনিস, তাহলে দুইটা বসবে। তো আমি এখানে একটা বসাতে যাচ্ছি, আপনারা চাইলে একটা বা দুইটা বসাতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেই। এখন দেখেন ফুটার আইকনে বা ফুটার উইজের সিটে কিন্তু একটা ব্যানার অ্যাড বসবে, বসবে। আমি রিফ্রেশ করি, দেখেন বসবে এখানে। এই যে দেখেন এখানে কিন্তু আবার একটা বসে গেছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি যেখানে ইচ্ছা, এখানে এরকম করে আপনার যেখানে ইচ্ছা আপনি কিন্তু চাইলে সেখানে অ্যাড ব্যানার গুলো বসাতে পারবেন। তো আমরা ল্যান্ডিং পেজে এখানে তিনটা বসাবো, এখানে বসাবো হচ্ছে দুইটা, ঠিক আছে। আপনি চাইলে এখানে হচ্ছে একটাও বসাতে পারেন, সমস্যা নাই।
তো অবশ্যই এখানে ৩টা বসাইলাম এবং এখানে একটা বসাইলাম। এখন আমি একটু পি লার্নিং পেজে যাই। তো পি লার্নিং পেজে কিভাবে যাবো? এই ছবিটাতে ক্লিক করতে হবে। ছবিটাতে ক্লিক করলে এই যে পি লার্নিং পেজটা কিন্তু আমাদের আসবে। ঠিক আছে? তো দেখেন এই যে পি লার্নিং পেজটা আসলো এবং এই যে এখানে কিন্তু একটা ফাঁকা অংশ আছে, যেখানে কিন্তু আমি চাইলে ২টা ব্যানার অ্যাড বসাতে পারি। কি তাই না? এখানে কিন্তু একটা ফাঁকা অংশ আছে, এই যে উপরে একটা ফাঁকা অংশ আছে। তো আর্টিকুলারি পপুলারি বা পপুলার আইটেমের নিচে আমাদের যেহেতু ফাঁকা অংশ আছে, আমরা কিন্তু চাইলে এখানে ২টা ব্যানার অ্যাড বসাতে পারি। তো এটা কিভাবে বসাবেন? এটা ওয়েবসাইটের ভাষায় কি বলা হয় বলেন তো? বিগত ক্লাসে কাস্টমাইজিং এর করার সময় কিন্তু বুঝাইছি। এটা ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? আমি এই ফাঁকা অংশে ২টা ব্যানার বসাতে চাচ্ছি। তো এইটা ওয়েবসাইটের ভাষায় কি বলা হয়? ভেরি গুড, সাইড বার। এটাকে ওয়েবসাইটের ভাষায় সাইড বার বলা হয়। ঠিক আছে? তাহলে লেআউটের কোথায় যেতে হবে? সাইড বারে যেতে হবে। ওকে? তাহলে দেখেন এই যে সাইড বারে যাই, এই যে সাইড বার। সাইড বারে কিভাবে করব? এই যে অ্যাড এ গ্যাজেট এই অপশনে ক্লিক করলাম। সেম একই পদ্ধতিতে একই ভাবেই সবকিছু। অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করবেন। তারপরে যে ধরনের ইন্টারফেস আসবে এখান থেকে এইচটিএমএল অর জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করব। এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে কনফিগার এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট। এখানে টাইটেলটা ফাঁকা রাখবো। কন্টেন্টের জায়গায় আমরা পেস্ট করে দিব। কন্টেন্টের জায়গায় আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে? তো একটা এইচটিএমএল পেস্ট করলাম, আবার ইন্টারফেস করবো যেহেতু ২টা বসাবো, ওই একই কোডটা আমি আবারও পেস্ট করলাম, তারপর সেভ করলাম। ঠিক আছে? মানে ২টা আমি বসাইলাম। ওকে? তো তারপর এখন আমি কোথায় যাব? ওই পি লার্নিং পেজে যাব। দেখেন পি লার্নিং পেজে যাই, তো এটা সেভ হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ওকে, সেভ হয়ে গেছে। এখন দেখেন আমরা এটা কিন্তু ফাঁকা ছিল তাই না? দেখেন রিফ্রেশ করে ২টা অ্যাড ব্যানার এখানে বসবে। এই যে ২টা অ্যাড ব্যানার এখানে কিন্তু বসে গেছে। তো এইভাবে করে আপনি ব্যানার অ্যাড অনেক জায়গায় বসাতে পারেন আপনার ওয়েবসাইটে, কোনো সমস্যা নাই। তবে বেশি পরিমাণে অ্যাড বসালে কি হবে সেটা কিন্তু আমি বলেই দিলাম। তো মূলত আমি যেখানে বসাইছি সেখানে বসালে সবথেকে বেটার। কারণ আপনার ওয়েবসাইটে যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারেন। কিন্তু বেশি বসালে সেটা খারাপ দেখাবে। শুধু তো অ্যাড ব্যানার বা অ্যাড বসালেই হবে না। আপনাকে একটা জিনিস দেখতে হবে যে ট্রাফিক যেন বিরক্ত ফিল না করে। ওকে? তো এভাবে করে ব্যানার অ্যাড গুলো কি আপনারা বসাতে পারবেন? সকলে একটু মেসেজে বলবেন। সকলে কি ব্যানার অ্যাড গুলো এরকম করে এই ফাংশন গুলোতে আপনারা বসাতে পারবেন? এখানে বসাইছি ৩টা। লেআউটে আপনারা চাইলে ফুটার উইজের সিতে আপনি কয়টা বসাতে পারেন? ২টাও বসাতে পারেন, আবার একটাও বসাতে পারেন। তারপর পি লার্নিং পেজে আপনি একটাও ২টা বসাবেন সাইড বারে। তো এইভাবে করে তাহলে টোটাল কয়টা বসালাম? তাহলে ৩ আর ১ ৪, আর ওখানে ২টা। ৬টা ব্যানার অ্যাড অলরেডি আমি ২টা পেজে বসাইছি। আমার ওয়েবসাইটে ২টা পেজে ৬টা ব্যানার অ্যাড বসাইছি। এনাফ। আপনি চাইলে আরো বসাতে পারেন, তবে বেশি বসালে কি হবে সেটা তো প্রথমেই বলে দিছি। হ্যাঁ, ওকে। তারপর এখন আমরা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, যেহেতু সোশ্যাল বার একটা আরো আছে, এটা হচ্ছে অন্য ক্যাটাগরির অ্যাড। তো এটা পেন্ডিং এ ছিল, দেখেন আমি একটু রিফ্রেশ করি, হয়তো বা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা একটু ওয়েট করব বা দেখব। তো দেখেন এই যে অলরেডি কিন্তু আমাদের এই সোশ্যাল বার অ্যাড, এই যে সোশ্যাল বার অ্যাডটাও কিন্তু অ্যাক্টিভ হয়েছে। তো অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু পরে কিন্তু আপনি কোড গুলো বসাতে পারবেন, তার আগে কিন্তু হবে না। যদি পেন্ডিং লেখা থাকে তাহলে কিন্তু বসাতে পারেন না। অবশ্যই অ্যাড গুলো পারমিশন দিলে তখন অ্যাক্টিভ দেখাবে, তারপর আপনি অ্যাড গুলো আপনার ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এই সোশ্যাল বার একটা আমাদের এখানে অ্যাক্টিভ দেওয়া। তো এখান থেকে আমি তাহলে কি করব? সেম একই ভাবেই, সেম একই পদ্ধতিতেই এখান থেকে গেট কোড অপশনটাতে ক্লিক করব। মানে এই সোশ্যাল বার ডান পাশে গেট কোড এই অপশনটাতে আমরা ক্লিক করব। সেম একই পদ্ধতিতে, বুঝতে পারছেন? এই গেট কোড অপশনে ক্লিক করবেন। গেট কোড অপশনটাতে ক্লিক করার পর এই যে এইচটিএমএল এতটুকু আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আমরা সোশ্যাল বার একটা মূলত কোথায় বসাবো? শুধুমাত্র এক জায়গায় বসাবো আমরা সোশ্যাল বার অ্যাড। সোশ্যাল বার অ্যাডটা আমরা শুধুমাত্র ফুটা উইজেট বি তে বসাবো। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? আপনি অন্য কোথাও চাইলে বসাতে পারবেন, তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব ফুটার উইজেট বি, এই ফুটার উইজেট বি তে আমরা হচ্ছে সোশ্যাল বার অ্যাডটা বসাবো। আপনি চাইলে অন্য জায়গায় বসাতে পারেন, তবে ফুটার উইজেট বি তে আমি এখানে বসাবো। তো ফুটার উইজেট বি তে আপনি কিভাবে বসাবেন? সেম একই পদ্ধতিতে লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর ফুটার উইজেট বি কোনটা? এই যে এটা ফুটার উইজেট বি। এখান থেকে সেম একই পদ্ধতিতে অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করবেন। তারপর এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট এই ধরনের ইন্টারফেস আসবে, এখান থেকে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে টাইটেলটা ফাঁকা রাখবেন। তারপরে যে কন্টেন্টের এখানে আপনি এই যে এখানে পেস্ট করলেন কন্টেন্টটা। ঠিক আছে? মানে যেটা এইচটিএমএল অ্যারেস্টা থেকে কপি করে নিয়ে আসলেন সেটা এখানে পেস্ট করবেন। তারপর আবার ইন্টার প্রেস করবেন।
এন্টার প্রেস করে এখানে আপনি আবার ওই সেম একই জিনিস পেস্ট করবেন, মানে দুইটা বসাবো আমি। সোশ্যাল বার অ্যাডটা আমি ফুটার উইজেট বি তে বসাবো, কিন্তু দুইটা বসাবো। ঠিক আছে, এই জন্য এইচটিএমএল টা আমি দুইবার ইন্টারফেস করে করে বসাইলাম। তারপর অবশ্যই সেভ করে দিব, এই সেভ করে দিলাম। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে যাই, যদিও সোশ্যাল বার অ্যাড সবসময় আসে না, সোশ্যাল বার অ্যাড হুট করে চলে আসে। তো দেখেন রিফ্রেশ করি, দেখি সোশ্যাল বার অ্যাড আসে কিনা। ওকে, এই যে এটা একটা সোশ্যাল বার অ্যাড, দেখেন এটা কিন্তু একটা সোশ্যাল বার অ্যাড। ঠিক আছে, যে ক্লোজ করলাম, কেটে গেল। ঠিক আছে, মানে এগুলোকে সোশ্যাল বার অ্যাড বলা হয়, মানে হুট করে নোটিফিকেশন চলে আসে, হুট করে অ্যাড চলে আসে, যেখানে বোঝাই যায় না যে আসলে কোনটার মাধ্যমে ক্লোজ করব। ঠিক আছে, বুঝতে পারছেন? একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, তবে সবসময় যে ওটাই আসবে সেটা এমন না। এই অ্যাড গুলো ডিপেন্ড করে তাদের উপরে, আপনি চাইলে এখানে অ্যাড গুলো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, আপনি চাইলে কিন্তু এই অ্যাড গুলো চেঞ্জ করতে পারবেন না, অ্যাড্রেসটা যেটা দিছে সেটাই আপনার এখানে শো করবে, আপনি চাইলে এটা মেইনটেইন করতে পারবেন না। আর সোশ্যাল বার অ্যাড গুলো বিভিন্ন ধরনের নোটিফিকেশন হুটহাট করে আসে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, দেখেন এই যে চলে আসছে, কি দেখা যাচ্ছে? এই যে এটা কিন্তু সোশ্যাল বার অ্যাড। ঠিক আছে, এই হুট করে এরকম করে চলে আসে, বিভিন্ন সময় বিভিন্নটা আছে। তো এই সোশ্যাল বার অ্যাড কিন্তু আবার সবসময় শো করে না, হুট করে চলে আসে। আর সোশ্যাল বার অ্যাড থেকে বেশি পরিমাণ রেভিনিউ আর্নিং করা সম্ভব। তাহলে আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? এইভাবে করে আমরা তাহলে ব্যানার অ্যাড গুলো এখানে বসাবো, অর্থাৎ রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে তিনটা বসাবো, তারপর ফুটার উইজেট বি তে একটা বসাবো, ফুটার উইজেট সরি সি তে বসাবো, তারপর হচ্ছে পি লার্নিং পেজে সাইড বারে গিয়ে আমরা হচ্ছে বসাবো দুইটা। আর সোশ্যাল বার একটা আমরা ফুটার উইজেট বি তে দুইটা বসাবো, বাস এই পর্যন্ত অ্যাড গুলো আমরা বসাবো। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলকে আমি ওয়েবসাইটের লিংকটা দিচ্ছি, সকলে একটু চেক করুন যে আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখা যায় কিনা। সকলে, আমি ওই চ্যাট বক্সে আপনাদেরকে এই ওয়েবসাইট লিংকটা দিয়ে দিচ্ছি, এতক্ষণ যেটাতে অ্যাড বসাইলাম। সকলে এখানে ক্লিক করে দেখুন তো অ্যাড গুলো শো করে কিনা। সকলেই ক্লিক করবেন, আমি আপনাদেরকে চ্যাট বক্সে একটা লিংক দিছি, এটা এতক্ষণ ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমি অ্যাড গুলো দেখাইলাম, মানে বসাইলাম, বসানো শিখাইলাম। তো আপনারা সকলেই আর কি চেক করবেন যে আমার ওয়েবসাইটে অ্যাড গুলো কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর অ্যাড গুলো দেখতে পাইলে সেটা সকলে মেসেজে বলবেন। অ্যাড গুলো কি দেখা যাচ্ছে আমার ওয়েবসাইটের? সকলে অবশ্যই ক্লিক করে দেখবেন যে আমার অ্যাড গুলো শো করতেছে কিনা, এবং কোথায় কোথায় অ্যাড গুলো বসেছে সেটাও চেক করবেন। ঠিক আছে, যে ওখানে আসলে দেখাচ্ছে কিনা। তো আমার ওয়েবসাইটে অ্যাড গুলো কি দেখা যাচ্ছে? সকলে একটু মেসেজে বলবেন। আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখা যাচ্ছে কিনা। ওকে, জি অবশ্যই দেখা যাচ্ছে। তো অনেকের ক্ষেত্রে এখানে বললো যে না স্যার দেখা যাচ্ছে না, দুই তিনজন স্টুডেন্ট বলছে যে স্যার আমার দেখা যাচ্ছে না অ্যাড গুলো। তো আমার অ্যাড যদি আপনি দেখতে না পারেন, তার মানে আপনার ওয়েবসাইটে অ্যাড গুলোও কিন্তু আপনি দেখতে পারবেন না। এখন বলতে পারেন যে স্যার এটা আবার কি সমস্যা, অন্যরা আপনার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছে, আমি কেন দেখতে পাচ্ছি না? তো এইটা, আমার অ্যাড যারা দেখতে পাচ্ছেন না, আমার ওয়েবসাইটে অ্যাড গুলো যাদের শো করতেছে না, তাদের ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অ্যাড বসানোর পর আপনি যদি দেখতে চান, আপনার ওয়েবসাইটে অ্যাড গুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। এটা সমস্যা হচ্ছে আপনার অ্যাড ব্লক করা আছে, কি বললাম? অ্যাড ব্লক করা আছে। এখন অ্যাড ব্লক করা যদি থাকে, তাহলে এটা অবশ্যই অ্যাড আনব্লক করতে হবে, তাহলে আপনি অ্যাড গুলো দেখতে পারবেন। তো এটা একেবারে বেসিক বিষয়, আপনি ইউটিউব থেকে দেখে নেবেন যে আপনার ডিভাইসের অ্যাড আনব্লক কিভাবে করতে হয়। ঠিক আছে, অ্যাড আনব্লক করলেই যেটা দেখতেছে ইউআই পার্সন যেটা কি করতে, ঠিক আছে, এটা দিয়ে সার্চ করে আনব্লক করে আপনারা হচ্ছে এটা করতে পারেন। তো যাই হোক, এতক্ষণ আপনারা মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে সবকিছুই বুঝতে পারলাম, আমরা কিভাবে অ্যাড্রেসটাতে ওয়েবসাইটটা যুক্ত করব, কিভাবে আমরা হচ্ছে যুক্ত করার পর আমরা কিভাবে কোন ধরনের অ্যাড গুলো নিব, ব্যানার অ্যাড নিব নাকি সোশ্যাল বার অ্যাড নিব, কেন এই ধরনের অ্যাড নিব, কেন আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণে অ্যাড বসাবো না, কেন কম পরিমাণে আমরা অ্যাড বসাবো, বেশি পরিমাণে অ্যাড বসালে কি হবে, না হইলে কি হবে, সকল বিষয়গুলো স্যার আপনি বুঝাইলেন, বেশ ভালো কথা। পাশাপাশি এই অ্যাড গুলো অ্যাক্টিভ হওয়ার পর আপনি কিভাবে অ্যাড কোড গুলো কপি করে ব্লগারে গিয়ে আপনি কোথায় বসাবেন, কিভাবে বসাবেন, ল্যান্ডিং পেজে কয়টা বসাবেন, পি ল্যান্ডিং পেজে কয়টা বসাবেন, কোথায় বসালে ভালো হবে, এই জিনিসগুলো আপনি বললেন এবং আমরা এইগুলোও বুঝতে পারলাম।
এই পর্যন্ত স্যার বুঝতে পারছি। তো স্যার এই অ্যাডের রেভিনিউটা আসলে কি রকম আর্নিং হতে পারে? এই অ্যাডের রেভিনিউটা কি রকম আর্নিং হতে পারে কি, তাই না? এটাই তো মেইন বিষয় যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আমরা এইভাবে করে ওয়েবসাইটে গুলো অ্যাড গুলো বসাবো, তো ওয়েবসাইটে অ্যাড এর রেভিনিউটা বা আমাদের অ্যাড এর টাকাটা আর্নিংটা আসলে কি রকম হতে পারে, তো সেইটাও আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তবে 100% আপনাকে আমি অ্যাড এর ধারণা দিতে পারবো না যে আপনার কত ডলার আর্নিং হবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যে অ্যাড এর পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যে আপনাকে অ্যাড এর রেভিনিউ এর একেবারে এক্স্যাক্টলি হিসাব দিবে যে আপনি এত টাকা ইনকাম করবেন। ঠিক আছে? অর্থাৎ কেউ আপনাকে অ্যাড এর যথাযথ হচ্ছে আপনাকে ওই আর্নিংটা বলতে পারবে না, কারণ অ্যাড এর আর্নিংটা আপনার হচ্ছে আহ, কম বেশি হয়, আবার হচ্ছে এটা তাদের উপরে আসলে ডিপেন্ড করে, এটা সঠিক বা ফিক্স কোনো কিছু বলা যায় না। তারপরেও আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কি রকম আমাদের রেভিনিউ অ্যাড এর আর্নিং হতে পারে, আর অ্যাডসটা আসলে কি পরিমাণ রেভিনিউ দেয়, এই জিনিসটা আসলে আমি আপনাদেরকে জাস্ট বুঝাতে পারি। তবে একেবারে ফিক্স বলতে পারবো না যে আপনি এত ডলারে ইনকাম করবেন অ্যাড থেকে, আর এটা কেউই বলতে পারবে না, শুধুমাত্র আমিই নই। ঠিক আছে? কারণ অ্যাড এর রেভিনিউটা কখনোই ফিক্স হয় না। যেমন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কি সবার মাসের বেতন, এক মাসের বেতন কি সবসময় কি হয়, ফিক্স হয়? নাকি যতবার বেশি ওনারা যে ভিডিও গুলো দেখবে, যতবার ওই ভিডিওতে অ্যাড শো করবে ততবার উনি টাকা পাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম। এখন আপনার ওয়েবসাইট যদি কেউ নাই দেখে তাহলে কিন্তু আপনি এর বিনিময়ে টাকাটা ইনকাম করতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো তারপর আমি একটা ধারণা দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এখানে হচ্ছে আমরা হচ্ছে যদি একটু স্ট্যাটিক্সে যাই, ঠিক আছে? আপনি অবশ্যই অ্যারেস্টাতে কিরকম আর্নিং হচ্ছে, কিরকম ভিজিটর আসতেছে, এগুলো কিন্তু আপনি সব দেখতে পারবেন কোথায়, স্ট্যাটিক্স। এই স্ট্যাটিক্স ফাংশনে আপনি দেখতে পারবেন। দেখেন এখানে স্ট্যাটিক্স ফাংশনে ক্লিক করার পর আজকে কত তারিখ, আজকে কত তারিখ, 13 তারিখ, তাই না? 13ই ডিসেম্বর আজকে। তো দেখেন এই যে এখানে আমার কিন্তু এখানে 11 সেন্ট ছিল, আমার 2 সেন্ট বেড়ে গেছে, অর্থাৎ 13 সেন্ট হয়েছে। এই যে দেখেন 13/12/2024, এই যে তারিখ দেওয়া আছে। 496টা ইমপ্রেশন হয়েছে, 10টা ক্লিক হয়েছে, সিটিআর এর এত, সিপিআরএম রেট হচ্ছে 0.04, এবং রেভিনিউ হচ্ছে 0.02, মানে 2 সেন্টের একটু উপরে। ক্লিয়ার? অর্থাৎ এখানে আপনারা একটু আগে আমি যে ওয়েবসাইট লিংকটা আপনাদেরকে দিলাম, যদিও সকলে হয়তোবা ওখানে ক্লিক করেননি, কিন্তু দেখেন ইমপ্রেশন আসছে 496টা, আর ক্লিক আসছে 10টা। এর বিনিময়ে আমি আর্নিং করছি মাত্র 2 সেন্টের একটু বেশি। ঠিক আছে? যেটা বাংলাদেশ টাকায় 3-4 টাকা। তো এটা আর কি বিষয়। এখন এই অ্যাড এর রেভিনিউটা আসলে কিরকম হতে পারে, আমার কথা কি বুঝতে পারছেন? এখানে আপনারা যারা আছেন তারা আমার ওয়েবসাইট লিংকটা আমি আপনাদেরকে দিছি, এবং আমি আপনাদেরকে বলছি যে ভাই অ্যাড গুলো আপনি একটু দেখুন যে অ্যাড গুলো শো করে কিনা। তো এখান থেকে টোটাল আপনারা এখানে আমার ওয়েবসাইটে ইমপ্রেশন আজকে আসছে এই মুহূর্তে, যেখানে ডেট লেখায় আছে 13/12/2024, এখানে 496টা ইমপ্রেশন আসছে, এবং 10টা ক্লিক আসছে, এবং এখান থেকে রেভিনিউ আমি ইনকাম করছি 2 সেন্টের একটু উপরে। তো এভারেজে আসলে হিসাব করে দেখা গেছে, আমি 2বার এক্সপেরিমেন্ট করছিলাম, যদিও এক্স্যাক্টলি কোনো কিছু বলা সম্ভব নয়, তারপর আমি হিসাব করে হিসাব করছিলাম 2বার, বা এক্সপেরিমেন্ট করছিলাম 2বার, একবার নয় 2বার করছিলাম, যেটা আরো 1 মাস 1.5 মাস আগে, যেখানে আমি দেখছি যে 400 ইমপ্রেশনে $2 পর্যন্ত আর্নিং হয়। আমার কথা কি বুঝতে পারছেন? 400 ইমপ্রেশন, এই যে এখানে 400 ইমপ্রেশনে $2 পর্যন্ত আর্নিং হয়। সরি, ভুল বললাম, 800 ইমপ্রেশন, 800 ইমপ্রেশনে $2 পর্যন্ত আর্নিং হয়। ঠিক আছে? আমি পরপর দুইটা দেখছিলাম যে 800 ইমপ্রেশন করে আমার হইছে, এবং সেখানে আমার পার 800 ইমপ্রেশনে আমার $2 মতন করে ইনকাম আসছে। এটা সর্বনিম্ন। তো আসলে এখন আপনারা এখন মনে মনে ভাবতে পারেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম, আপনার বিগত আরো 1 মাস আগে বা 1.5 মাস আগে আপনি এক্সপেরিমেন্ট করছিলেন, তাও আবার 2বার, যেখানে স্যার আপনি দেখছেন যে 800 যখন ইমপ্রেশন হয়েছে তখন আপনার আর্নিং আসছে $2। তো আপনি এরকম করে পরপর 2বার করছেন যে স্যার 800 করে ইমপ্রেশন আসছে, $2 করে আপনি আর্নিং করছেন। তো স্যার এখানে তো 496 ইমপ্রেশন, অর্থাৎ 500 ইমপ্রেশন, এখানে তো স্যার আপনি $0.50 পাইলেন না, মাত্র 2 সেন্ট পাইলেন, কেন কি, তাই না? বিষয়টা তো এইটা, তাই না? যে স্যার ঠিক আছে আপনি এক্সপেরিমেন্ট করছেন, 800 ইমপ্রেশনে হচ্ছে $2 করে আপনি পাইছেন, এটা আমরা বুঝতে পারলাম। এখন এখানে তো স্যার 496 ইমপ্রেশন হচ্ছে, তো সেই হিসাবে $1 না হোক, আপনি তো অবশ্যই $0.50 তো স্যার আর্নিং করা পসিবল ছিল এটা, যেহেতু এখানে 496 ইমপ্রেশন আসছে। তো দেখেন
হ্যাঁ, এখানে 496 ইমপ্রেশন আসছে, তারপরে কিন্তু আমি $1/2 ইনকাম করতে পারিনি। কেন পারিনি? কারণ আপনারা আমার ওয়েবসাইটে 1 সেকেন্ডও বা 2 সেকেন্ডও থাকেননি। এই জন্য আমি কিন্তু এখান থেকে রেভিনিউটা কম পাইছি। তো অ্যাড মূলত সেরকমই। অ্যাড হচ্ছে যখন একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, সে কিন্তু 1-2 সেকেন্ডের জন্য থাকবে না। অবশ্যই তার কাজের জন্য সে ওয়েবসাইটে 10 মিনিটও থাকতে পারে, 1 মিনিটও থাকতে পারে, 2 মিনিটও থাকতে পারে। মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট। 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত কিন্তু সে থাকবে। এটা মিনিমাম। ঠিক আছে? তো কেউ কিন্তু 2-3 সেকেন্ডের জন্য গিয়ে আবার আসবে না। বুঝতে পারছেন আমার কথা? আর ওয়েবসাইটে যদি আপনি সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে গিয়ে আবার বের হয়ে আসেন অ্যাড দেখে, তাহলে কিন্তু সেখান থেকে রিভিনিউ করা পসিবল না। আমার কথা কি এখন বুঝতে পারছেন? আর আমাদের ট্রাফিক গুলো কি বের হয়ে আবার আসবে? আমাদের ওয়েবসাইটে ঢুকে অ্যাড দেখে কি আবার আসবে, নাকি ওরা কোনো কাজের জন্যই যাবে ওয়েবসাইটে? ওখানে উনি অ্যাড গুলো দেখবে। মিনিমাম 30 সেকেন্ড দেখলেই কিন্তু রিভিনিউটা আসবে। বুঝতে পারছেন আমার কথা? এই জন্য আমার 496 ইমপ্রেশন আসছে, তারপরে আমি $1 ইনকাম করতে পারিনি বা $1/2 ইনকাম করতে পারিনি। এই জন্য আমার মাত্র 2 সেন্ট ইনকাম হয়েছে, কারণ আপনারা 2-3 সেকেন্ডও থাকেন নাই। এইটাই হলো বিষয়। আর ট্রাফিক গুলো অবশ্যই 2-3 সেকেন্ড থাকার জন্য আপনার ওয়েবসাইটে যাবে না। অবশ্যই সে আপনার কোনো একটা কাজের জন্য যাবে। ঠিক আছে? যেখানে অ্যাড গুলো শো করবে, এবং যত বেশি সময় থাকবে ওই ব্যক্তি ওয়েবসাইটে, তত অ্যাড এর রেভিনিউটা আপনি বেশি আর্নিং করতে পারবেন। এখন কি আমার কথা বোঝা গেছে স্পষ্টভাবে? সকলে একটু মেসেজে বলুন। এখন কি বুঝতে পারছেন যে কেন আমি এখানে $1/2 ইনকাম করিনি, কেন আমার এখানে 2 সেন্ট আসছে, অথচ 400 ইমপ্রেশনে আমার এর আগে $2 পর্যন্ত আসছে? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আর একটা আপনারা কথা বলতে পারেন যে স্যার, এখানে তো আমরা এখন বর্তমানে 120-30 জন স্টুডেন্ট আছি। তো আমরা 120-30 জনও আপনার ওয়েবসাইটটা ভিজিট হয়তো বা করিনি, তো স্যার কিন্তু এখানে 496 ইমপ্রেশন দেখাচ্ছে কেন? আমাদের এখানে 400 জন ব্যক্তি নাই যে এখানে 496 জন ইমপ্রেশন আসবে, কি তাই না? এটা কি প্রশ্নটা কি মনের মধ্যে ছিল যে স্যার এখানে তো আমরা 120 জন স্টুডেন্ট বা 130 জন সর্বোচ্চ স্টুডেন্ট এখন বর্তমানে আছি, তো কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে 496 ইমপ্রেশন। যদি 120 জনও ঢুকতো ওয়েবসাইটে, তাহলে 120টা ইমপ্রেশন হওয়ার কথা ছিল। কিন্তু এখানে 496 ইমপ্রেশনটা কেন স্যার? এটা যে একটু বলতেন। তো দেখেন, ইমপ্রেশন ব্যক্তিকে কাউন্ট করে হয় না। ইমপ্রেশন মানে যতবার হচ্ছে দেখে, এটাকে ইমপ্রেশন বলা হয়। যদি একটু বুঝাই, মনে করেন আমি ইটালিতে থাকি বা আমি যে কোনো দেশে থাকি না কেন, তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটাতে ভিজিট করতেছি। ঠিক আছে? এই ওয়েবসাইটে আমি আসলাম, দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আমি আসলাম, মানে আমি কিন্তু একজন ব্যক্তি। ঠিক আছে? তো আমি এই ওয়েবসাইটে আসলাম। এই ওয়েবসাইটে আসার পর আমি যখন ওয়েবসাইটে যাব, এখানে কিন্তু 3টা ইমপ্রেশন দিচ্ছে। এই যে আমি কিন্তু একসঙ্গে 3টা জিনিস দেখতে পাচ্ছি। তো এই ব্যানারটা আমাকে একটা ইমপ্রেশন দিচ্ছে, এটা একটা ইমপ্রেশন দিচ্ছে, এটা একটা ইমপ্রেশন দিচ্ছে। তাহলে এখানে আমি 3টা ইমপ্রেশন পাচ্ছি, এবং এখানে একটা 4টে ইমপ্রেশন পাচ্ছি। তারপর যখন আমি প্রি লার্নিং পেজে যাব, তখন আমি কয়টা ইমপ্রেশন পাবো? এখানে 2টা ইমপ্রেশন পাবো। তাহলে টোটাল কয়টা ইমপ্রেশন হইলো? ব্যানার অ্যাডে আমি টোটাল কয়টা ইমপ্রেশন হইলো, মানে একজন ব্যক্তি তাহলে কয়টা ইমপ্রেশন দিচ্ছে? প্রথমে হচ্ছে 4টা ব্যানার, এবং এখানে 2টা, তাহলে টোটাল 6টা। ঠিক আছে? 4টা 2টা কয়টা হয়? 5টা হয় নাকি 6টা হয়? হিসাব জানতে হবে। অনেকে ভুল করতেছে। ঠিক আছে? 2-1 জন ভুল করছে, তো হিসাব না জানলে কিন্তু একেবারেই মুশকিল। তো যাই হোক, ল্যান্ডিং পেজে 4টা। ঠিক আছে? ল্যান্ডিং পেজে 4টে ইমপ্রেশন আমি দিলাম, এবং প্রি ল্যান্ডিং পেজে 2টে ইমপ্রেশন দিলাম, তাহলে হইলো কয়টা? 6টা ইমপ্রেশন। আর ব্যানার শো করলে 2টা ইমপ্রেশন দিবে, তাহলে কয়টা হইলো? 6টা আর 2টা কত? 6 আর 2 কত? 8। এই যে 8টা, তাহলে একজন ব্যক্তি 8টা ইমপ্রেশন দিচ্ছে। ঠিক আছে? এখন কি আপনারা বুঝতে পারছেন যে ইমপ্রেশন কি? ইমপ্রেশন মানে 8জন ব্যক্তি দেখছে, এটাকে বোঝায় না। ইমপ্রেশন মানে একটা ব্যক্তি ওয়েবসাইটে কতবার অ্যাড গুলো সে দেখলো, এবং ওইটাকে ইমপ্রেশন বলা হয়। ইমপ্রেশন মানে দেখাকে বোঝায়। ঠিক আছে? অর্থাৎ এই ব্যানারটা যে আমি 10 বার দেখি, 10টা ইমপ্রেশন হবে আপনার ওখানে। 20 বার দেখলে 20টা ইমপ্রেশন হবে। তো এইটাকে ইমপ্রেশন বলা হয়। তাহলে আমাদের ওয়েবসাইটে একজন ট্রাফিক সর্বনিম্ন কয়টা ইমপ্রেশন দিবে বলুন? আমার ওয়েবসাইট অনুযায়ী একজন ব্যক্তি যদি আমার ওয়েবসাইটে আসে, ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ 2টা পেজ ভিজিট করে, তাহলে আমাকে টোটাল কয়টা ইমপ্রেশন দিবে? ভেরি গুড, 8টা ইমপ্রেশন দিবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখন আপনি হিসাব করেন 120 গুণন 8, তাহলে সেটার অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো একেবারে ইজি বিষয়, যদি আপনি বুঝেন অবশ্যই আপনার জন্য ভালো হবে, এবং সহজ ভাবে বোঝার চেষ্টা করুন, কঠিন ভাবে বোঝার চেষ্টা করবেন না। তো তাহলে আমরা খুব সহজে বুঝলাম যে আমাদের ইমপ্রেশন কিভাবে কাউন্ট হয়।
আর আমাদের ওয়েবসাইটে আমি যেভাবে করে অ্যাডগুলো বসাইছি, এই সর্বনিম্ন এই পর্যায়ে যদি আপনি অ্যাডগুলো বসান, তাহলে একজন ব্যক্তি 8টা করে ইমপ্রেশন দিতে পারবে বা দিবে। ঠিক আছে? তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এখন দেখেন, 400 ইমপ্রেশনে আমি $2 কথা বলছি। তো আসলে এখানে আপনার বেশি সময় ছিলেন না, এই জন্য আমি $0.5 ইনকাম করতে পারিনি বা আমার ইনকামটা আসেনি। কিন্তু বাহিরের দেশের লোকজনরা কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইটে শুধু অ্যাড দেখার জন্য যাবে না, সে একটা কাজের জন্যই যাবে এবং দীর্ঘ সময় ধরে কিন্তু আপনার ওয়েবসাইটে থাকবে। তখন কিন্তু আপনার আর্নিংটা বেশি হবে। আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশে কিন্তু সিপিআরএম রেটটা অনেক কম। এবং বাহিরের যে দেশগুলো আছে, অর্থাৎ উন্নত দেশ, ইউএসএ, কানাডা, ইতালি, জার্মানি, ফ্রান্স, মানে বড় বড় উন্নত যে দেশগুলো আছে, এই সমস্ত দেশে সিপিআরএম রেটটা কিন্তু অনেক বেশি। এটা কি আপনারা সকলেই জানেন? মানে অ্যাড এর সিপিআরএম রেটটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশের থেকে বাহিরের কান্ট্রির সিপিআরএম রেটটা অনেক বেশি। এইটা কি আপনারা সকলেই জানেন? ভেরি গুড। তো এইটা হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত ব্যক্তিরা আমার ওয়েবসাইটে এসে যত ডলার ইনকাম করবে, মানে যত ডলার আমার আর্নিং হবে, তার থেকেও বেশি আর্নিং হবে যদি বাইরের দেশের লোকজন আমার ওয়েবসাইটে ভিজিট করে। ঠিক আছে? এটাকে মূলত বলে সিপিআরএম রেট। বুঝতে পারছেন? অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত দেশের লোকজনরা যদি আমার ওয়েবসাইটে আসে, আমি যদি ওখান থেকে $5 ইনকাম করি, কিন্তু বাহিরের দেশের লোকজন যদি আসে, উন্নত বিশ্বের লোকজন যদি আসে, $5 জায়গায় আমি $10, $15 আমি ইনকাম করতে পারবো। কারণ বাহিরের দেশের লোকজন হচ্ছে সিপিআরএম রেটটা, ওই সমস্ত ট্রাফিক যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে হচ্ছে আমাদের সিপিআরএম রেটটা আমরা অনেক বেশি পাবো। তো যাই হোক, আশা করি সকলেই বুঝতে পারছেন। মানে 400 ইমপ্রেশনে আমি বাংলাদেশে ট্রাফিক দিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম। তো 400 ইমপ্রেশনে আমার $2 আসছে। আর বাহিরে সিপিআরএম যদি এটা বাহিরের 400টা ইমপ্রেশন আমার আসতো আমাদের ওয়েবসাইটে, তাহলে আমি এখান থেকে মিনিমাম ইনকাম করতাম $8 থেকে $10। বুঝতে পারছেন আমার কথা? বাংলাদেশে যে 400টা ইমপ্রেশন হয়, বাংলাদেশি লোক বা ইন্ডিয়ান লোক যদি আপনার ওয়েবসাইটে 400 ইমপ্রেশন নিয়ে আসে বা 400 ইমপ্রেশন যদি হয়, তাহলে আপনি যদি $2 ইনকাম করেন, কিন্তু বাইরের যদি এই 400 ইমপ্রেশন আসে বাইরের কান্ট্রি থেকে, তাহলে আপনি ওখানে $8, $9, $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। ওখানে কিন্তু $2 নয়, আরো বেশি আপনি ইনকাম করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এইটা। আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে আমি কি বললাম, যে আমাদের তাহলে এখানে পরিসংখ্যা দেখে এটাই বোঝা যায় যে আমাদের ওয়েবসাইটে বাইরের লোকজন বেশি আসবে নাকি বাংলাদেশি লোকজন বেশি আসবে, বলেন? সকলে একটু মেসেজে বলবেন। বাংলাদেশি লোকজন বেশি আসবে নাকি বাহিরের দেশের লোকজন আসবে বেশি আমাদের ওয়েবসাইটে? অবশ্যই বাহিরের দেশের লোকজন আসবে। কেন আসবে? কারণ আমরা তো অন্য দেশেই কাজ করতেছি। বাংলাদেশের লোকজন তো আর আমার ওয়েবসাইটে গিয়ে কোনো কিছুই বুঝবে না, তো সেক্ষেত্রে তারা তো আমার ওয়েবসাইটে এসেও কোনো লাভ নেই। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এইটা। তাহলে বাহিরের দেশের হচ্ছে লোকজনরা কিন্তু আমাদের ওয়েবসাইটে আসবে এবং আমাদের আর্নিংটাও কিন্তু বেশি হবে। আপনারা কি সকলে এখন বুঝতে পারছেন প্রপারলি যে অবশ্যই এইভাবে করে আমাদেরকে অ্যাড গুলো অ্যাক্টিভ করতে হবে? আমাদের ওয়েবসাইটে প্রথমে যুক্ত করতে হবে, অ্যাড গুলো অ্যাক্টিভ করতে হবে, কোথায় কোন ধরনের অ্যাড বসাবেন সেটা বুঝাইলাম। পাশাপাশি বেশি পরিমাণে অ্যাড কেন বসাবো না, কম পরিমাণে কেন অ্যাড বসাবো, কোন ধরনের অ্যাড বসাবেন। একটা হচ্ছে ব্যানার অ্যাড 320x50, তারপর সার্ভার অ্যাড, তারপর অ্যাড এর রেভিনিউটা কি রকম আসতে পারে, টোটাল একটা আমি ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করলাম। তো আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে ওয়েবসাইটে 100% এর মধ্যে আমাদের টোটাল কাজ হইলো, আজকে আমরা অ্যাড গুলো বসাইলাম এবং অ্যাড গুলো বসানোর পর আমাদের ওয়েবসাইটে 10% আমরা কাজ করলাম। তাহলে 75% এবং 10% যুক্ত করলে হয় 85%। 100% এর মধ্যে 85% কাজ আমাদের কমপ্লিট হয়েছে আমাদের ওয়েবসাইটের। আরো 15% কাজ বাকি আছে। এই 15% কাজের মধ্যে 5% হচ্ছে ওয়েব লোগোটা আমরা ডিজাইন করব, আর 10% হচ্ছে এইচটিএমএল এর কাজ। বুঝতে পারছেন? তাহলে আমাদের ওয়েবসাইটটা 100% কমপ্লিট হবে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? যে আমরা আমাদের ওয়েবসাইটে টোটাল আজকে ক্লাস সহ বা অ্যাড গুলো বসানো সহ টোটাল 85% কাজ কমপ্লিট করছি। আরো 15% কাজ বাকি আছে। এই 15% কাজের মধ্যে 5% ওয়েব লোগো ডিজাইন করে দিতে হবে, আমাদের নিজস্ব একটা লোগো বসাবো, এবং 10% হচ্ছে একটু এইচটিএমএল এর কাজ আছে। এই 15% কাজ করলে আমাদের ওয়েবসাইটে 100% কমপ্লিট হবে। তো এগুলো আমরা আগামী ক্লাসগুলোতে আস্তে আস্তে করে আলোচনা করব। তাহলে আপনাদের যে হোমওয়ার্কটা থাকলো সেটা হচ্ছে অ্যাড্রেসটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার ওয়েবসাইটটা আপনি যুক্ত করবেন এবং সেখান থেকে অ্যাড গুলো আপনি অ্যাক্টিভ করবেন। এবং অবশ্যই অনেকের ক্ষেত্রে অ্যাড গুলো আপনারা নিজেরা নাও দেখতে পারেন, সেক্ষেত্রে অন্য ডিভাইসে আপনি ট্রাই করবেন যে দেখা যায় কিনা। আর যদি আপনার ডিভাইস থেকে অ্যাড গুলো আপনি বসাইছেন আপনার ওয়েবসাইটে, তারপর আপনি দেখতে পাচ্ছেন না,
তখন বুঝতে হবে যে আপনার অ্যাড ব্লক করা আছে, ইউটিউবে গিয়ে আনব্লক করতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। তো যাই হোক, বিগত ক্লাসেও যেহেতু আমি কোশ্চেন নিইনি, তো আজকে যেগুলো আমি শিখাইছি এবং বিগত ক্লাসে যেগুলো শিখাইছি, এতটুকু বিষয়ে যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারটা দিবেন, একজন একজন করে মাইক্রোফোন করে কথা বলবো। আর অবশ্যই আমি কিন্তু হচ্ছে কোনো ধরনের কোনো ক্লাস ভিডিও করিনি, যাদেরকে দায়িত্ব দিছি আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব আমি, একে অপরকে হেল্প করবেন, ঠিক আছে? ভিডিও রেকর্ড কিন্তু আমি এখন থেকে দিব না। তো যাই হোক, আজকে এবং বিগত ক্লাসে যে পর্যন্ত আলোচনা করছি এই পর্যন্ত যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বার দিবেন, একজন একজন করে রোল নাম্বার ডাকবে এবং মাইক্রোফোন করে কথা বলবো। অবশ্যই রোল ব্যতীত কেউ মাইক্রোফোন করবেন না, একটা রোল একবারে দিবেন, আমি প্রত্যেকটা রোল নাম্বারেই ডাকবো। ওকে, তাহলে আমি 30 সেকেন্ড পর আপনাদের সঙ্গে কথা বলতেছি, রোল নাম্বার গুলো ততক্ষণ দেন। ওকে, তো যার রোল নাম্বার ডাকবো সে শুধুমাত্র কথা বলবো, আদারওয়াইজ কেউ মাইক্রোফোন করবেন না। প্রত্যেকটা রোল নাম্বারে আমি নিব, কোনো সমস্যা নাই। ওকে। 10,339, সরি 13,039 রোল নাম্বার। 13,039, 13,066, 13,066 রোল নাম্বার। 13,020। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না ঠিকভাবে? আমার কথা কি শোনা যাচ্ছে না? যে কেউ একজন মাইক্রোফোন করে কথা বলুন। আচ্ছা, মাইক্রোফোন অন করে নি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আবারও ডাকতেছি। আচ্ছা, রোল নাম্বার 13,039। 13,039 রোল নাম্বার। 13,066। 13,020 রোল নাম্বার। এখনো কি শোনা যায় না ঠিকভাবে? মাইক্রোফোন এখনো অন হচ্ছে না। এখন হয়েছে আসসালামু আলাইকুম। স্যার, 13,039 স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যার রোল নাম্বার ডাকবো সে একটু স্যার কথা আসসালামু আলাইকুম। বলুন। 13,039। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমি যে আজকে অ্যাবস্ট্রা থেকে যে দুটো আমরা বার নিলাম, সোশ্যাল বার আর ব্যানার, তো এটাকে আগে কপি করে তারপরে আমাদের ওয়েবসাইটে গিয়ে তারপর অ্যাড করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, কপি করে তারপর অ্যাড করতে হবে। এই যে গেট কোড এখানে কপি করতে হবে নাকি যে অ্যাক্টিভ বা অন্য কোথাও, গেট নাকি কোড ওই যে গিয়ে হ্যাঁ হ্যাঁ করতে হবে। কপি আছে, কপি আছে। জি, তো ওইটা যদি কপি করে আমরা, ওয়েবসাইটে লেআউটের মাধ্যমে বসাবেন। আচ্ছা আমরা যদি কপি করে আমি যখন ওখানে যাচ্ছি স্যার, তো আমার ওখানে তো একটু প্রবলেম দেখা যাচ্ছে স্যার, রেসপন্সিভ অ্যাডসে আমার এখানে অ্যাড গেজেট আসতেছে না স্যার। মানে সবগুলো আছে কিন্তু রেসপন্সিভ অ্যাডসে ওখানে ওই যে রাস্তা। রেসপন্সিভ ব্যানার নিচে দেখতে পারবেন, ওখানে তো দেখতে পারবেন না। জি স্যার। রেসপন্সিভ ব্যানার নিচে আছে। আচ্ছা, রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে কি ওই যে এই যে ফিচার অ্যাড এ প্রোডাক্ট? গ্যাজেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে অ্যাড এ গ্যাজেট লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে দেবো তাই তো স্যার? জি জি।
ঠিক আছে স্যার, এই যে দুটো অপশন আছে দুটোই দেবো স্যার? র‍্যান্ডম প্রোডাক্ট আছে আর হচ্ছে না একটাতে দিবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 13,066 রোল নাম্বার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কালকের এসইও স্প্রিন্টের সাইটটা নিয়ে স্যার একটা প্রশ্ন ছিল। স্যার এখানে ইউটিউবের কাজ করতে গিয়ে স্যার এখানে একটা টাস্কে দেখলাম যে মানে টাস্ক কমপ্লিট করার পর আমাকে কি কি সাবমিট করতে হবে ওইটা এখানে লেখা থাকে না। তো জি, ওখানে লেখা আছে কি লিংক টু ইউর অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন শুড বি ওপেন। এখন স্যার এখানে লিংক টু ইউর অ্যাকাউন্ট বলতে স্যার কি বোঝাচ্ছে? মানে আমার এটা হচ্ছে ইউটিউবে আপনার ইউটিউবের লিংক, ওইটা ওখানে দিবেন। মানে যে মানে আপনার ইউটিউব, অর্থাৎ আপনি যে ইউটিউব অ্যাকাউন্টটা ইউজ করেন, হ্যাঁ, এটা তো আচ্ছা আপনার একটা আচ্ছা চ্যানেল আছে। চ্যানেল না আচ্ছা, হ্যাঁ খুললেও হ্যাঁ চ্যানেলের লিংক থাকে, ওই লিংকটা ওখানে দিবেন, সেটা বলছি। আচ্ছা 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 স্যার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। 13,020 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে হচ্ছে এই আমাদের আজকে যে ওয়েবসাইটের মধ্যে তিনটা যে আমরা ছিল কন্ডিশন ছিল মনিটাইজেশন অন করার জন্য, জি, তো ওইগুলো কি আজকে মনিটাইজেশন অন হয়েছে? আপনাকে করতে হবে, আমারটাতে তো হয়ে গেছে। এক আচ্ছা থেকে আচ্ছা, 3 মিনিট মধ্যে এগুলো monetization করলে হয়ে হয়ে যাবে। যায় মনিটাইজেশন অনে? জি জি জি। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে এটা কত ডলার হলে এটা ওইখান থেকে উইথড্র করা যায়? এখানে $50 হলে ওয়েব মানির মাধ্যমে উইথড্র করতে পারবেন, আর আচ্ছা $100 হলে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। ও জি স্যার। ওকে, 13,017 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা হচ্ছে আপনি যখন গেট কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটে অ্যাডটা রান করলেন, আমি তো ক্লাস করি ফোন থেকে কিন্তু কাজ করি পিসিতে আর কি। সো আমার পিসিতে অ্যাডটা দেখা গেল না আপনার ওয়েবসাইটে। তো এটা কি আমার ওয়েবসাইটে অ্যাড ব্লক আছে নাকি ডিভাইসে? ডিভাইসে, ও, আপনার ওই এটা কি ডিভাইসে আমি ওই ইউটিউবে ভিডিও দেখে আনলক করতে পারবো? জি জি জি। ওকে স্যার, জি থ্যাংক ইউ, আসসালাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। 13,071 রোল নাম্বার। 13,071। আসসালামু আলাইকুম 13,069। স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন ছিল হচ্ছে যে আমি ব্লগ যে ওয়েবসাইটটা তৈরি করছি ওখানে আমি সবই চেঞ্জ করছিলাম কিন্তু আমার জিমেইল খোলা ছিল না, ওই জন্য আমি জিমেইলটা মানে জিমেইলের অপশনটা স্কিপ করে বাকি নিচের গুলো কাজ কমপ্লিট করছি। প্লাস হচ্ছে জিমেইলের ওটা করা হয়নি। তো আজকে আবার যে লিংক বসানো যেটা দিছিলেন ওইটা ওখানে বসাইছি, তো আমাকে এমনি অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু এটাতে কি কোনো সমস্যা হবে? অসুবিধা নাই, ওখানে জিমেইলটা আপনি বসিয়ে দিন পরে, ঠিক আছে? মানে আগে পরে বসালে কোনো অসুবিধা নাই স্যার? না অসুবিধা নেই, যখন স্যার তখন আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করতে পারবেন, সমস্যা নাই। জি স্যার, আর আরেকটা কথা, আমরা যে ইউটিউবের ইয়ার যে কাজটা করতেছি ওখানে যে আমার যেটা আসতেছে বারবার সেটা হচ্ছে যে আমাকে একটা মানে অ্যাসাইনমেন্ট লিখতে বলছে, আর হচ্ছে আর একটা ছিল সাবস্ক্রিপশন ড্রয়ার, এটা কি আসলে? আচ্ছা, ওখানে জাস্ট সাবস্ক্রিপশন করে স্ক্রিনশটটা দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট যেটা বলতেছে যে স্টার্ট এক্সিকিউশনের জায়গায় ওটা ক্লিক কোনো করার কিছু পর করতে হবে না, অ্যাসাইনমেন্ট অনেক কিছুই দিতে সময় হবে না? ওগুলো ভরা জাস্ট স্ক্রিনশটটা দিলেই হয়ে যায় নরমালি। আচ্ছা বুঝতে ঠিক পারছেন? আছে, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, 13,089 রোল নাম্বার। 13,089। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, এই যে অ্যাডস্টার যে অ্যাকাউন্টটা, এটা কি একটা ওয়েবসাইটের জন্য একটাই অ্যাকাউন্ট? না, একটা আপনি ওই আরেকটা অ্যাকাউন্টটা দিয়ে অনেকগুলো ওয়েবসাইটে অ্যাড রান করতে পারবেন, তবে একটা ওয়েবসাইটে একবার অ্যাড রান করলে ওই ওয়েবসাইটে অন্য কোনো অ্যাডস্টারতে আপনি আবার অ্যাক্টিভ করতে পারবেন না, এটা বলছি। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা স্যার। জি স্যার, আর একটা প্রশ্ন ছিল, ওই যে আমার অ্যাড কম্বো অ্যাকাউন্টটায় যদি আমি এই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আমি তো খুলছি, ওটা কি অন্য কোনো হোয়াটসঅ্যাপ, ওই একটা অ্যাপসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কি অন্য অ্যাকাউন্ট খুলতে পারবো? জি, খুলতে পারবেন। ওকে, 13,136 রোল নাম্বার। বাকিরা মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন। 13,136। 13,209। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন? স্যার, জি শুনতে আসসালামু পাচ্ছি, আলাইকুম। বলুন। 13,136। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে যে মানে ক্লাস আমি ল্যাপটপে করি, আবার ল্যাপটপে হচ্ছে যে সবকিছুই করি।
এখন ব্যাপার হচ্ছে যে মানে আমাদের 17 তারিখ থেকে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আছে, এই কারণে মানে এগুলো তো তখন করতে পারবো না। মানে আপনি যে রেকর্ড গুলো দিতেন মানে ওই চ্যাটিং এর যে সমস্ত মেসেজ ওগুলো আসে না, তারপর একেবারে মানে কোনো মানে বাফারিং নাই, মানে এটা একটু তখন কাজ করতে সুবিধা হতো আর কি। এখন এমনিতে জি যে রেকর্ড হওয়া বা আমি মাঝে দু এক সময় করছিলাম, এই কারণে জি একটু অসুবিধা হয় আর কি। যদি কাইন্ডলি যদি এরকম একটা সিস্টেম করতেন আর কি, এই কারণে এটা request জি করছি। আমি আপনার কথাটা বুঝতে পারছি। এখন দেখেন ফ্রি কোর্সে তো রেকর্ডের আমাদের পারমিশন নাই, শুধুমাত্র আমাদের পেইড কোর্স গুলোতে আমরা রেকর্ড দিয়ে থাকি। আর ফ্রি কোর্সে রেকর্ডের পারমিশন আমি নিতে চাইলেও রেকর্ড করতে পারি না। তারপরও বিগত 11টা ক্লাসের রেকর্ড ভিডিও গুলো আমি দিছি নিজেই, নিজ দায়িত্বে। অন্য ব্যাচে এতগুলো রেকর্ড দিই না, সর্বোচ্চ 5 এবং 6 নাম্বার ক্লাসের জি রেকর্ড স্যার। ভিডিও ঠিক আছে, কিন্তু আপনাদের ব্যাচে বেশি করে দিছি। তো এইটা আসলে কোম্পানি থেকে আমারও কিছু রুলস আছে, যেগুলো কোম্পানির রুলস, এগুলো আমাকেও মেইনটেইন করতে হয়, আমি চাইলেও দিতে পারি না। তো সেক্ষেত্রে আমি 4-5 জনকে দায়িত্ব দিয়েছি, একটু কষ্ট করে আপনি রেকর্ড ভিডিও গুলো দেখবেন। আর লাইভ ক্লাস একটু স্যার, উপস্থিত হতে হবে, কারণ এখানে সময় না দিলে কিন্তু হবে না। অবশ্যই ক্লাস জি টাইমে স্যার, সময় ওই স্যার দিতে হবে। ফোনে ট্রাই করুন স্যার। জি জি, জি স্যার। ঠিক আছে। তারপর হচ্ছে স্যার 13। জি বলুন। আরেকটা হচ্ছে যে ঠিক আছে, হ্যাঁ কোনো বলুন। সমস্যা নেই ওকে, আচ্টা তারপর হচ্ছে 13,077 স্যার। টোটাল রোল নাম্বার। একটু স্যার, একটু স্যার। বলুন। স্যার নেটের সমস্যা হচ্ছে আর কি, মানে টোটাল ক্লাস 22 থেকে 23টা, মানে আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস শেষ এখন। মানে এই লোকের আগে মানে কি ক্লাস হবে মানে বুঝিনি। আচ্ছা, ওনার কথা কি টোটাল আপনারা সকলে বুঝতে পারছেন? ক্লাস না স্যার, স্যার নেট টোটাল 22 প্রবলেম। থেকে আপনার হয়তোবা নেটওয়ার্কিং 23টা। প্রবলেম, আমি আপনার কথাটা বুঝতে পাচ্ছি না। ঠিক আছে, আপনি একটু মেসেজে লিখে দেন কষ্ট করে। ওকে, 13,077 রোল নাম্বার। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার ওই ফ্রি ল্যান্ডিং পেজটা কিভাবে আনবো আর ওইখানে কিভাবে অ্যাডটা বসাবো? পি লার্নিং পেজে তো বসাতে বলিনি আপনাকে, অ্যাডস্টার থেকে অ্যাড কোডটা আপনাকে নিতে হবে। জি নিয়ে লেআউটে গিয়ে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে অ্যাড এ গ্যাজেট লেখা আছে, ওখানে বসাবেন। ফুটার উইজেট বি তে, তারপর সি তে বসাবেন। তারপর হচ্ছে পি লার্নিং পেজে সাইড বারে বসাবেন। লেআউটের মাধ্যমে তো বসাতে হয়, কিন্তু ল্যান্ডিং পেজে সাইডার লেখা যায় এখানে? হ্যাঁ হ্যাঁ, সাইড বার, স্লাইড বার যেখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। 13,121। স্যার ধন্যবাদ স্যার। স্যার আমার 3টা প্রশ্ন ছিল স্যার। জি বলুন। একটা হচ্ছে স্যার, আমার ওয়েব অ্যাড্রেস যেটা স্যার ব্লগার অ্যাকাউন্টে, ওইখানে তো বলছিলেন স্যার ওই যে প্রোডাক্টের নামটা লিখে দেওয়ার জন্য। তো আমি তো ওই যে ফ্রান্স নিয়ে কাজ করছিলাম, প্রথমে স্যার বিউটি লিখে করেছিলাম। পরে স্যার আমার আপনার সাথে আলাপ হয়েছিল, পরে আপনি বলছেন বিউটি কেয়ার। এখন বিউটি কেয়ার লিখে স্যার ওইটা আবার আমি চেঞ্জ করতে পারছি না, আগের নামটাই আমার থেকে যাচ্ছে। সেটিংসে গিয়ে চেঞ্জ করছিলেন টাইটেলটা? হ্যাঁ, সেটিংসে গিয়ে বেসিকে গিয়ে চেঞ্জ করে, কিন্তু ওই আগেরটাই চলে আসতেছে। আগে কি ছিল? আগে ছিল শুধু বিউটি দিয়ে আমি করেছিলাম আর কি অ্যাকাউন্টটা। আর এখন বিউটি কেয়ার দিতে যাচ্ছেন? জি এখন বিউটি কেয়ার। বিউটি থাকলেও সমস্যা নাই, বিউটি এবং বিউটি কেয়ার দুইটা একই বিষয়। তবে আপনি জিমেইলটা বিউটি কেয়ার দিয়েও করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা স্যার, ঠিক বুঝতে আছে। আর পারছেন একটা বিষয়টা, কারণ দুইটাই একই বিষয়। মনে করেন আমার নাম হচ্ছে শাহরিয়ার শান্ত, ফর এক্সাম্পল বুঝাই। আমার নাম শাহরিয়ার শান্ত, তো আমি কিন্তু আবার শান্ত শাহরিয়ারও দিতে পারি আমার জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময়, কি দিতে পারি না? তো বিষয়টা মানে জি উল্টা জি। পাল্টা করেও আমি দিতে, কিন্তু নাম কিন্তু একই। তো এইটাই আর কি বিষয়, অসুবিধা নেই। আচ্ছা স্যার, আর এড কম্বো না স্যার, এই যে একটা এসইও প্রিন্ট যেটা স্যার, জি ওইখান থেকে স্যার 0.075 ইনকাম হয়েছে স্যার। তো স্যার ওইটা তো আমি মানে ওয়াইফাই চালাই স্যার, ওয়াইফাই দিয়ে কি আমি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারি স্যার? জি জি, খুলতে পারবেন। তো এটা আসলে আস্তে আস্তে করে কাজগুলো করুন। 0.07 মানে 75 সেন্ট, প্রায় $1 কাছে কিছু আর্নিং করছেন। তো এটা আসলে চেষ্টা করতে হবে, এখানে সর্বোচ্চ $3 পর্যন্ত কাজ আছে, বুঝতে পারছেন? আমরা জি এটা স্যার। আমাদের ফ্রি কোর্সে এই জন্য শিখাই, যাতে করে স্টুডেন্টরা বসে না থাকে, কিছু করে। মাসে যদি আপনি ওখান থেকে $15 ইনকাম করেন,
বা আপনি $10 যদি ইনকাম করেন তারপরে তো এই টাকাটা আপনার কাজে লাগবে, তাই না? তো এই জি জন্য স্যার। এটা আমরা ফ্রি কোর্সে শিখাই, যাতে করে আমাদের অনেক প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট $10 $15 করে অনেকেই ইনকাম করে যারা কাজ করে। আবার অনেকেই ইনকামও করতে পারে না, কারণ তারা মনে করে যে এত সময় দিয়ে এত কম কাজ করব। তো দেখেন আপনার স্কিলটাও দেখতে হবে, শুধু সময় এবং টাকাটা দেখলেই হবে না। তো বিষয়টা আর কি এরকম। ওকে, জি স্যার। স্যার একটা বিষয় স্যার, আপনি আলাপ করছেন না পুরো আমি বুঝতে পারিনি স্যার। এখন আরেকজন ফোনে যে অ্যাড ওয়েবসাইটে স্যার একটা অ্যাড এর কথা বললেন স্যার, আর একটা অ্যাডে ইউজ করা যাবে না নাকি একটা স্যার, এই বিষয়টা বুঝতে পারতেছি না। ওখানে হচ্ছে অ্যাডাল্ট আর কি না অ্যাডাল্ট না স্যার, ওই যে অ্যাড ওয়েবসাইটে স্যার একটা বললেন কি একটা বিষয়, একটা মানে অ্যাডস নিয়ে। অ্যাড ইউনিটে ক্লিক করবেন, অ্যাড ইউনিট ক্লিক করে সোশ্যাল বার একটা নেবেন। না স্যার, এই যে বললেন একটা অ্যাড আরেক জায়গায় ইউজ করা যাবে না নাকি একটু বললেন স্যার ও বিষয়টা। আচ্ছা, একটা ওয়েবসাইট আপনি একটাই অ্যাড বসাতে পারবেন, মানে আপনার অ্যাড্রেসটা একটা অ্যাকাউন্টে যদি একটা ওয়েবসাইটে অ্যাড রান করেন, অন্য যদি আরেকটা আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্ট থাকে সেখানে গিয়ে আপনি আবার বসাতে পারবেন না। বুঝতে পারছেন? এটা বলছি। মানে আমার ওয়েবসাইট দুইটা থাকলে। দুইটাই বসাতে পারবেন, কিন্তু অ্যাড্রেসটা অ্যাকাউন্ট যদি দুইটা থাকে জি আর স্যার। আপনি একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে যদি একটা ওয়েবসাইট আপনি অ্যাড বসান, পরেরটাতে যদি আবার বসাতে চান অন্য একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্টে, তাহলে বসবে না, সেটা বলছি। বুঝতে পারছি। ওকে, 13,214। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, একটু ফাস্ট রেসপন্স করবেন। 13,054। 13,054 রোল নাম্বার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে ওয়েবসাইটের লিংকটা কপি করলেন এটা মোবাইল দিয়ে কিভাবে করব? এটা ফোন দিয়ে একই সিস্টেমেই করবেন, ভিউ গুলোকে যাবেন, ভিউ গুলোকে গিয়ে ল্যান্ডিং পেজে যাবেন, গিয়ে ওই লিংকটা কপি করবেন। লিংক কিভাবে কপি করতে হয় এটা তো একেবারে সহজ বিষয়। এটা তো পারি না স্যার। এটা ইউটিউবে দেখে মোবাইল একটু করতে হবে, এটা তো একেবারে বেসিক বিষয়, এই বেসিক বিষয়গুলো উপরে আমাদের উপরে কন্ট্রোলে। যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলে হয় না? হ্যাঁ, থ্রি ডটে ক্লিক করে আপনি ওখান থেকে কপি লিংক করতে পারেন, অথবা উপরে আপনি ওখানে যাওয়ার পর উপরে সার্চ আইকনে ওখানে ডাবল ক্লিক করলেও কপি করতে পারেন, একই সিস্টেম। ডাবল ক্লিক করলে কপি হয়। জি, আর আরেকটা হচ্ছে আমার ওই ওয়েবসাইটে মানে ফিল্যান্ডিং পেজে যে সাইড বার আছে ওটা দেখা যায় না। এইটা ওয়েবসাইট রিস্টোর করলে ঠিক হয়ে যাবে, তবে সাইড বার যেহেতু আমরা সবকিছু ডিলিট করছি ওটা তো আর দরকার নাই। আপনি জাস্ট লেআউটে গিয়ে অ্যাড এ সাইড বার গ্যাজেটে যে ক্লিক আরেকটা করে এখন করবেন। অ্যাড বসালেন তো ওটা কিভাবে বসাবো? সাইড বার দেখা ওখানে না তো গেলে অ্যাড এ গ্যাজেট আছে, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে করবেন। মানে করবো সেটা দেখতে পারবো না ওরকম হবে। আচ্ছা, উনি কি বলে আমি তো ওনার কথা বুঝতে পারছি না, আপনারা কি বুঝতে পারছেন? মানে আমার ওয়েবসাইটে যে সাইড বারটা দেখা যায় না ফিল্যান্ডিং পেজে গেলে। এটা লেআউটে দেখবেন, লেআউটে। লেআউটে দেখা যায় ওখানে, আবার ফিল্যান্ডিং পেজে দেখা যায় না। লেআউটে তো আপনার দেখা গেলেই হয়েছে, ওয়েবসাইটে তো আমরা সাইড বার ডিলিট করছি, ওখানে তো না দেখা গেলেও সমস্যা নাই। পপুলার আইটেম একটা রাখছিলেন না? হ্যাঁ, ওটা আপনি চাইলে বসাতে পারেন, অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করে ওখানে বসাতে পারবেন। বুঝতে পারছেন? আপনি যদি ওই পপুলার আইটেমসটা বসাতে চান তাহলে লেআউটে যেতে হবে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ও, স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যায়। হ্যাঁ, এখানে এই যে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করে যদি পপুলার আইটেমটা বসাতে চান, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে কি HTML ও জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? এখানে হ্যাঁ ক্লিক করে এই টাইটেলে মনে করেন আমি আমার নিজের নাম লিখবো, বা আপনি অবশ্যই এখানে আপনার ওই যে পপুলার আইটেমস যেটা নাই, ঠিক আছে, ওইটা এখানে বসাবেন, বসে সেভ করে দিব। তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখানে চলে আসছে। ওখানে ওয়েবসাইটে ঢুকলে কি দেখা যাবে? ফিল্যান্ডিং পেজে হ্যাঁ, ঢুকলে? ওয়েবসাইটে পি লার্নিং পেজে গেলে তো অবশ্যই দেখতে পারবেন, পি আচ্ছা লার্নিং ঠিক আছে। পেজে গেলেও আপনি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমার নাম কিন্তু চলে আসছে ওয়েবসাইটে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ওকে, 13,084 রোল নাম্বার। সকলে একটু ফাস্ট কথা বলবেন। 13,100 সরি স্যার 13,084। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আপনি সেদিন যে চারটা লিংক দিছিলেন ওটা ওপেন করলে আমারটা আসে না, আসে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল।
ভিউ ব্লগে গিয়ে দেখুন ওয়েবসাইটের টেমপ্লেটটা হয়েছে কিনা। ওখানে তো আপনি হয় নাই। রেজিস্টার করার পর ওখানে হ্যাঁ, যদি আপনার কাস্টমাইজ ওইরকম করতে দেখে, গেলে আমার কথাটা শেষ করতে সিলেক্ট দেন। করে আপনি যখন কাস্টম ওয়েবসাইট হ্যাঁ স্যার। আপনি যখন ওয়েবসাইটটা কাস্টমাইজ মানে ওখানে থিমটা আপনি বসাবেন, ঠিক আছে? হ্যাঁ প্রিমিয়াম ভার্সন যখন টেমপ্লেটটা ওখানে বসানো হয় তখন আগের থিমটা দা কারেন্টলি আনঅ্যাভেলেবল দেখাবে, কারণ আগের ফ্রি থিমটা চলে যাবে, প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা ওখানে বসবে। তখন আপনি ভিউ গুলো গিয়ে দেখতে পারবেন যে আসলে আপনার প্রিমিয়াম ভার্সন টেমপ্লেটটা বসছে কিনা। বুঝতে পারছেন এখন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন নাকি বুঝেননি? সমস্যা নেই, বলুন। জি স্যার, দেখতেছি। জি, এইভাবে করে দেখুন। ওখানে তো আমরা বসানোর পর আমারও দেখাবে, এটা সবারই দেখাবে, কারণ আমার প্রিমিয়াম ভার্সন টেমপ্লেট আমি ইউজ করছি। ঠিক আছে? হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ। 13,140, 13,201। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। 13,201। ওয়ালাইকুম জি আসসালাম। জি বলুন। স্যার, আমি মানিক বলছিলাম। তো আমি আসলে কাইন্ডলি আপনার ল্যাপটপ থেকে দেখি এবং কম্পিউটারে সরাসরি লাইভে ক্লাসটা কমপ্লিট করে রাখি। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ ভুলভাবে করলাম কিনা জানি না, যে ব্লগারে যে একটা মেল তৈরি করতে বলছিলেন, কাইন্ডলি আমি ওই মেলটা তৈরি করার পর তো ওই মেল থেকে আমি অ্যাড এক্সট্রা মানে অ্যাকাউন্টটা করছি। সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা না, হবে কিনা? কোনো অসুবিধা নেই। যে কোনো মেইল দিয়ে করলেই হবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে। 13,140 বলুন। জি স্যার, 13,140। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার কোশ্চেনটা ছিল যে অ্যাড কমো মার্কেট বা ব্লগার অ্যাকাউন্টে যে মেইলটা দিয়ে আমি সাইন ইন করছি, কিন্তু অ্যাডসটাতে সেটা দিয়ে করতে গেলে আমার ওটা মেইল এক্সিস্ট দেখাচ্ছে না। সো এখানে আমি অন্য একটা মেইল দিয়ে সাইন ইন করছি, তা এতে কি কোনো সমস্যা হবে? অসুবিধা নেই, যে কোনো মেইল হলেই হবে। জাস্ট আপনি আচ্ছা। আইডি মানে জিমেইল কোনটা দিয়ে কোন অ্যাকাউন্ট খুলতেছেন, এটার পাসওয়ার্ড কি ডায়েরিতে এগুলো লিখে রাখবেন, না হলে ভুলে যাবেন। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে। ধন্যবাদ স্যার। 13,122 রোল নাম্বার। 13,122, 13,055, 13,000। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। অ্যাড্রেসটাতে কত ডলার পর্যন্ত গেলে এখানে যে ব্যালেন্স শো করে? 1 সেন্ট হলেও ওখানে শো করে। অ্যাক্সেন্ট হলে শো করবে না? জি। ওকে। আর হচ্ছে হলো এসইও যেটা এসইও স্প্রিন্ট, এখানে কত ডলার পর্যন্ত হলে এটা উইথড্র করা যাবে? এটা এখানে $4 থেকে $5 হইলে উইথড্র করতে পারবেন। এটা কি ওয়েব মানির মাধ্যমে নাকি এগুলো অন্য আমি কোনো সব যে কোনো? দেখাই দিব, সমস্যা নেই। পরবর্তীতে আলাদা পেমেন্ট সিস্টেম মেথডের ক্লাস আছে, আমি সেখানে দেখাই দিব কিভাবে কোন অ্যাকাউন্টে উইথড্র করবেন না করবেন। ঠিক আছে? আপনি আপাতত ইনকাম করুন। ওকে। তারপর হচ্ছে 13,002 রোল নাম্বার। 13,002, 13,039। স্যার আদব। জি, আদাব, বলুন। স্যার, আমি হচ্ছে একই আইডি থেকে 2-3 বার হচ্ছে রিলোড করছি। আমার এখানে একটা লেখা আসছে অ্যানোনিমাস প্রক্সি ডিটেক্টেড অ্যাডের জায়গায়। স্যার, ভিপিএন ইউজ করছেন? না স্যার, কোনো ভিপিএন নেই। মানে আমি হচ্ছে আমার পিসিতে করতেছি, 2-3 বার হচ্ছে রিলোড করছি, তো এই জন্য আসলো নাকি? মানে আপনার অ্যাড কি অ্যাক্টিভ হয়েছে? যে অ্যাড অ্যাক্টিভ হয়েছে স্যার, আমি কয়েকবার দেখছি, মানে বেশ কিছুবার দেখতেছি, তো এই জন্য হয়তো হলো নাকি। ও আচ্ছা, না, নিজের ওয়েবসাইট বারবার অ্যাডগুলো অত দেখা যাবে না। ঠিক এই আছে? জন্য স্যার এটা জি জি, বুঝতে পারছি অবশ্য। অন্য ডিভাইসের লিংকটা দিয়ে করুন, তাহলে বুঝতে পারবেন তখন। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। ওকে। 13,107, 13,107। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে সিও স্প্রিটের যে রাশিয়ান ওয়েবসাইটটাতে কাজ করতে যেয়ে দেখি স্যার, মানে ইউটিউবের কাজ করতে যেয়ে মানে কিছুগুলো সোজা লাগতেছে টাস্ক গুলো, কিন্তু কিছু কিছু টাস্ক গুলো অনেক কঠিন নাকি আমি বুঝতে পারছি না। তো এক্ষেত্রে কি বুঝতে করব পারছি স্যার? আপনার মানে কথাটা। অনেক কঠিন মনে হচ্ছে। জি জি, তো আসলে এখানে সবগুলো কাজেই যে সহজ বিষয়টা এমন না।
আর এখানে তো অনেকগুলো কাজ আছে, আপনার যেটা বুঝতে সুবিধা হবে আপনি শুধুমাত্র সেই কাজগুলোই করবেন। আর ফেসবুকের কাজ আছে, ইনস্টাগ্রামের কাজ আছে, মানে যেটা একেবারে সহজ কথায় আপনি যেটা বুঝবেন সে কাজ করবেন, যেটা বুঝবেন না ওটা অত সময় দেওয়ার দরকার নেই, শেষ, অন্য কাজ আচ্ছা করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে? মানে আমি তখন অন্যটা নিয়ে কাজ করবো, মানে হ্যাঁ, ইউটিউব না হলে আমি তখন ইনস্টাগ্রামে চলে যাব, এরকম না? জি জি জি, যেটা ওকে, থ্যাংক বুঝবেন ইউ সেটাই কাজ করবেন, স্যার। এটা এখন ইনস্টাগ্রাম হোক আর ইউটিউব হোক সমস্যা নেই। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। 13,106 রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে এসইও স্প্রিন্ট যেটা, এটার মধ্যে ফোনে যখন ইউজ করব তখন এটা ট্রান্সলেট কিভাবে করব? ডান পাশে থ্রি ডটে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশে ক্লিক করবেন, তাহলে ফুল আচ্ছা আচ্ছা। ইংলিশে হবে ট্রান্সলেট। জি স্যার, আরেকটা প্রশ্ন ছিল স্যার, এই যে আমার এটাতে এই যে গেট কোড মেরে এই যে এডের যেটা এটা দেখা যায় না আমার এটা। এখন আমি এটা আমার ফ্রেন্ড দুইজনকেও ছাড়ছিলাম, আমার আরেকটা ফোন ছিল এখানে, ওইটাতেও দিছি, কোনোটাতেই দেখায় না এড। আগামীকাল সকালে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেওয়া হবে আপনার লিঙ্কটা আপনার ক্লাসমেটদেরকে শেয়ার করবেন এবং বলবেন যে অ্যাডগুলো দেখা যায় কিনা। এরপরও জি যদি স্যার। না হয় আমাকে আগামী ক্লাসে বলবেন, আমি দেখবো নিজে আমার ডিভাইসে যে দেখা যাচ্ছে কিনা। ওকে। জি স্যার। জি জি, ধন্যবাদ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে রোল নাম্বার 13,183। 13,183 রোল নাম্বার। আচ্ছা, 13,119। 13,119। 11,084 রোল নাম্বার। 11,084। 13,170। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আপনি যে লিংক দিয়েছিলেন সেটাতে আমি আপনার যে অ্যাডগুলো দেখতে পারিনি, তবে অন্য যারা দিছে সেখানে দুইজনেরটা দেখতে পেয়েছি। ও তাহলে সমস্যা নেই, আমার অ্যাড হয়তো বা আপনি কোনো কারণে দেখতে পারেননি, তবে নিজের অ্যাড গুলো দেখুন দেখা যায় কি। ঠিক আছে, নিজের ওয়েবসাইট অ্যাড গুলো অ্যাক্টিভ করে ওটা দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 13,132। তাহলে স্যার, জি ওয়ালাইকুম আসসালাম। আমার অ্যাডের সাথে আগে একটা অ্যাকাউন্ট হচ্ছে ওয়েবসাইট অ্যাড করা আছে, এখন আমি আরেকটা ওয়েবসাইট কি অ্যাড করতে পারবো? হ্যাঁ করতে পারবেন। আলাদা ওয়েবসাইট না? হ্যাঁ আলাদা ওয়েবসাইট। জি করতে পারবেন। ওকে ঠিক আছে, এটা জানাচ্ছি না। ওকে। 13,091 রোল নাম্বার। স্যার মানে বলুন। সেম অ্যাডস্টার অ্যাকাউন্ট বা আপনার সেম ব্লগার অ্যাকাউন্ট কি আমি স্যার মানে একই অ্যাডস্টার অ্যাকাউন্টের একই স্যার ব্লগার অ্যাকাউন্টকে আমি পিসি আর বা আমার মোবাইলে দুই জায়গায় লগইন করে রাখতে পারবো? হ্যাঁ করতে পারবেন, তবে একটা লক আউট করে আরেকটা ডিভাইসে লগইন করতে হবে। একই সাথে দুইটা ডিভাইসে না, একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট লগইন থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে। জি স্যার, এটাই জানার ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে 13,039। 13,209। 13,209। 13,053। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই নেট প্রবলেমের কারণে মাঝখানে ইয়াটা আপনার ভিডিওগুলি দেখতে পারিনি আর কি। তো এখন আমার কথা হচ্ছে স্যার, ওই যে এই প্রি ল্যান্ডিং এবং ল্যান্ডিং পেজে আপনার ওই অ্যাড ব্যানার তো দুইটা ছিল, একটা সোশ্যাল বার আর একটা হচ্ছে যে ব্যানারটা। 20x50 এই সাইজের ব্যানার। জি হ্যাঁ, এখন ওই ল্যান্ডিং পেজে কোনটা বসাইছেন, সোশ্যাল বারেরটা নাকি ওই ব্যানারেরটা বসাইছেন? ল্যান্ডিং নাকি প্রি ল্যান্ডিং এ? দোনোটাতে আমি দেখতে পারিনি এটা। ল্যান্ডিং এ হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে তিনটে অ্যাড ব্যানার বসাইছি, আর ফুটার উইজেট বিতে সিতে ওখানে অ্যাড ব্যানার বসাইছি, আর প্রি ল্যান্ডিং পেজে সাইড বারে ব্যানার অ্যাড ব্যানার বসাইছি, আর সোশ্যাল বার অ্যাড শুধুমাত্র এক জায়গায় বসাইছি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজের লেআউট, মানে লেআউটে গিয়ে ফুটার উইজেট বি, ওই বিতে। বুঝতে পারছেন? যে ল্যান্ডিং পেজের বিতে শুধু বসাইছেন সোশ্যাল মিডিয়াটা, আর বাকিটাতে ওই ব্যানার অ্যাড। জি জি ব্যানার। ঠিক আছে স্যার, ঠিক আছে। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন। 13,046। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকে হয়েছে আমি যখন অ্যাডস্ট্রা মানে এইটা খুলছি অ্যাকাউন্টটা, তখন আমার ইমেইলে এসএমএস আসছে, তারপর কনগ্রাচুলেশনও দিছে।
বাট আজকে লগ ইন করতে যাইতেছি বারে বারে ব্যাকে চলে যাইতেছি। অ্যারেস্টা অ্যাকাউন্ট হ্যাঁ অন্য ডিভাইসে লগইন করে দেখুন অথবা অন্য ব্রাউজারে লগইন করুন। স্যার বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। জি স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। 13,118। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রবলেমটা হচ্ছে মানে প্রবলেম না, আসলে আমি জানতে চাচ্ছিলাম যে এসইও স্প্রিন্টে যখন আমরা যাব, আমি এখন পর্যন্ত কিছু কাজ করেছি, আমার 2টো কাজ অ্যাপ্রুভ হয়েছে। তো আমি কি এই কাজটা দিনে কয়বার করতে পারবো? আর হচ্ছে এই কাজটা ধরেন আমি আমার 6টা যে ক্যাটাগরি আপনি দেখাইছেন সেই 6টা ক্যাটাগরি আমি কমপ্লিট করছি। করার পর কি নতুন করে কাজ কি ওখানে আপলোড হতে থাকে নাকি পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়? আচ্ছা বুঝতে পারছি। এটা 24 ঘন্টা পর পর আপডেট হয়। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন আশ্চর্য বিষয়ে। জি এটা হচ্ছে 24 ঘন্টা পর পর অটোমেটিকলি আপডেট হয়। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন এখন? ওকে স্যার, ঠিক। আর স্যার আরেকটা প্রশ্ন ছিল, জি বলুন। সেটা হচ্ছে স্যার ওইখানে হচ্ছে লেখা থাকে পেন্ডিং মানে ইমপ্রুভড নিডেড, মানে হয়তোবা সেখান থেকে আমি যে কাজটা করলাম সে কাজে হয়তোবা কিছু প্রবলেম ছিল সে কারণে তারা ইমপ্রুভ করতে বলে, তো সেটা কি রিজেক্ট করলো নাকি ওইটা আবার ইমপ্রুভ করে ওইটা মানে? ইমপ্রুভ করলে আপনি ওইটার জন্য টাকা পাবেন। আর এমনিতেই 24 থেকে 48 ঘন্টা সময় দিবেন। যদি আবারও ওইটাই দেখায় তাহলে হচ্ছে আপনাকে ওই বুঝতে হবে যে কাজটা আপনার অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। ঠিক আছে? জি। এটা আর কি, ওইটাকে ইমপ্রুভ বলা হয়। ইমপ্রুভ মানে আবার করতে বলে। ঠিক আর আছে? স্যার ওইটা যদি আমি না করতে চাই ওই না অ্যাপ্রুভালের করলে ওটা সময় অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। রিজেক্ট হলে কি স্যার কোনো প্রবলেম আছে? না না প্রবলেম নেই। তবে মনে করেন 100টা কাজ করছেন তার মধ্যে যদি 80টাই রিজেক্ট হয় তখন প্রবলেম আছে। বুঝতে আর পারছেন? কোনো ক্লায়েন্ট চাইলে কি আমাকে নেগেটিভ রিভিউ দিতে পারে সেক্ষেত্রে? না না এখানে কোনো নেগেটিভ রিভিউ ওনারা দিতে পারবে না। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে তারপর হচ্ছে 13,209, 13,183, 13,183। ওকে তো যাই হোক আমার ক্লাসগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন? সকলে একটু মাইক্রোফোন করে কথা বলবেন। আজকে আপনাদের 12 নম্বর ক্লাস সম্পূর্ণ হয়েছে। আপনারা কি সকলে বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারছি। ওকে তো অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে এবং যে হোমওয়ার্কগুলো দিচ্ছি হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। বিগত ক্লাস অর্থাৎ বৃহস্পতিবারের ক্লাসটা আমি নিতে পারিনি, যদিও নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তবে নিতে পারিনি। তো এই জন্য বৃহস্পতিবারের ক্লাসটা ফ্রাইডেতে কভার করলাম। ঠিক আছে? যাতে মিস না হয়। বুঝতে পারছেন কি বললাম? আজকে তো ফ্রাইডেতে এমনিতেই ক্লাস নাই, স্কাইলাইনে কোনো ধরনের কোনো ক্লাস ফ্রাইডেতে হয় না। তো সেই ক্ষেত্রে বৃহস্পতিবারে যেহেতু আমি ক্লাসটা নেইনি এই জন্য আমি বৃহস্পতিবারের ক্লাসটা ফ্রাইডেতে নিলাম এবং সেটা কভার করে দিলাম যাতে করে আপনারা মনোযোগী হন। এই জন্যই তো অবশ্যই আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব। যারা ভিডিও রেকর্ড করছেন তারা অবশ্যই ভিডিও রেকর্ড, যে 4 জন ব্যক্তিকে আমি ভিডিও রেকর্ডের দায়িত্ব দিছি, গুগল ড্রাইভে আপলোড করে আজকে রাতে গুগল ড্রাইভে আপলোড করে ক্লাস নাম্বার 12 দিবেন, অ্যাক্সেস অল করে দিবেন লিংকটা, এবং ওই লিংকটা আগামীকাল সকালে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন 10টা বা 10:30টায় খুলে দিব তখন ওই লিংকটা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করবেন, একে অপরকে হেল্প করবেন। অবশ্যই একে অপরকে হেল্প করতে হবে, না হলে এখান থেকে ভালো কিছু কিন্তু করা সম্ভব নয়। একজন যে বেশি পাচ্ছে, যে পাচ্ছে না তাকে একটু হেল্প করতে হবে, যে একটু কম পাচ্ছে তাকে একটু হেল্প করতে হবে। ঠিক আছে? গ্রুপ হোমওয়ার্ক করতে হবে। এই জন্যই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বা গ্রুপটা খুলে দেওয়া হয়, আড্ডা দেওয়ার জন্য কিন্তু খুলে দেই না। ঠিক আছে? তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই মনোযোগ সহকারে এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করুন, আগামী ক্লাসটা আরো বেশি অ্যাডভান্স হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম। আর অবশ্যই হোমওয়ার্ক কিন্তু কমপ্লিট করবেন, আগামী ক্লাসের শুরুতেই জিজ্ঞেস করব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।